আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকায়ে মাঝভান্ডারিয়ার প্রবর্তক হুজুর গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের 118তম উরুস শরীফ উপলক্ষে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত 10 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কদ্দাসাল্লাহু সিররাহু ট্রাস্ট কর্তৃক আয়োজিত 10 দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া কর্তৃক আয়োজিত যুগ জিজ্ঞাসার আসর পিটি হ্যাবিটস প্রিটি ফিউচার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তাজকিয়ার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আবু নাসের নূর অন্তু মহোদয়। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আজকের এই সেশনের সম্মানিত মেন্টর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মীর তরিকুল আলম স্যার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তাজকিয়ার সম্মানিত সভাপতি ডাক্তার কৌশিক সাইমন শুভ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তাজকিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাঝভান্ডারীর সম্মানিত শিক্ষার্থী হাফেজ মাওলানা জুনায়েদ হাসান। হাফেজ মাওলানা জুনায়েদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له معقبات من بين يديه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وإذا أراد الله بقوم سوءا
فلا مرد له وما له من دونه من وال صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। তার অর্থাৎ মানুষের জন্য রয়েছে তার সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ তাআলা অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। আল কোরআন থেকে 13 নম্বর সূরা আর রদ আয়াত নম্বর 11। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা জুনাইদ হাসান। এ পর্যায়ে আমি আজকের সেশনের সম্মানিত ট্রেনার জনাব মীর তরিকুল আলম স্যারকে বিনীত অনুরোধ করব আজকের সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন তাজকিয়ার প্রধান উপদেষ্টা আবু নাসের অন্তু নূর ভাই, তাজকিয়ার সম্মানিত সভাপতি কৌশিক সাইমন ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, তাজকিয়ার নেতৃত্বের ব্যক্তিবর্গ এবং আজকের যারা উপস্থিতি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা এত উন্নত হয়েছি, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আমরা স্যাটেলাইট তৈরি করছি, অনেক বড় বড় বিষয় আমরা করছি। তখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসছি এটা একটা হ্যাবিট, অভ্যাসের ব্যাপার। কেন এটা নিয়ে এত আলোচনা? আসলে আমাদের আউটার ওয়ার্ল্ডের যে রিফ্লেকশনটা সেটা আসে কিন্তু আমাদের ইনার ওয়ার্ল্ড থেকে। আমরা যদি বিতর্কত যদি পরিবর্তন না হয় তাহলে বাইরের যে পরিবর্তন সেটার সাথে আমরা নিজেদেরকে কি করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না। জ্ঞান বিজ্ঞান যতই আগাক, যত কিছুই হোক, আমরা নিজেদেরকে তৈরি করতে হলে আগে আমার নিজের ভিতরে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই যে একটু আগে ধর্মীয় আলোচনা করলো, আপনি মুমিন বান্দা হতে চান, নিজের উৎকৃষ্ট করতে চান, সফল হতে চান, যাই কিছু করতে চান, দুনিয়াবি বা আধ্যাত্মিক যে কিছু, সব কিছুর জন্য আপনাকে আগে নিজের ভিতরে একটা পরিবর্তন লাগবে। আজকে আমাদের এই অনেক বিষয় আছে পার্সোনাল ডেভেলপমেন্টের, তার মধ্যে একটা অন্যতম বিষয় হ্যাবিটটাকে আমরা চুজ করছি আলোচনার জন্য। কারণ সফল হওয়ার জন্য অনেক বিষয় লাগে, অনেক গবেষক, অনেক সায়েন্টিস্ট তারা নানান ধরনের নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সবাই একটা বিষয়ে একমত যে ভালো হ্যাবিট তৈরি করলে সফল হওয়াটা সহজ হয়। এই ব্যাপারে কারো দ্বিমত নেই। এবং আমরা বেশিরভাগ মানুষ পিছিয়ে পড়ছি কেন? আমাদের মধ্যে যে আমরা নিজের অজান্তে খারাপ হ্যাবিটগুলো তৈরি করছি। দেখা গেছে চ্যালেঞ্জটা কোথায় আসলে হ্যাবিটে, মূলত খারাপ হ্যাবিটটা তৈরি করতে হয় না, এটা অটোমেটিক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠা ভালো, আপনি উঠবেন না, খারাপ হ্যাবিট তৈরি হয়ে গেছে। বাট ভালো হ্যাবিট হচ্ছে আপনাকে সকালে নামাজের রক্তে উঠতে হবে, হ্যাঁ, এরপরে আপনি পড়ালেখা করবেন। ছাত্র হিসেবে আপনার পড়ালেখা করাটা গুড হ্যাবিট, বাট এটা যখন করবেন না ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যাবে। তা আসলে বদ অভ্যাস যেটা, এটা অটোমেটিক্যালি তৈরি হয়। দেখেন মানুষ এখনো এই শতাব্দীতে এসেও আমরা বলতেছি যে মানুষ পুরো দুনিয়া জ্বালাচ্ছে, বাট আমরা একটা কথা, মানুষ অভ্যাসের দাস, এই কথাটা আমরা প্রায় বলি। আসলে মানুষ যদি এত আমরা কোরআনে আছে মানুষের দাস হওয়া উচিত ছিল, বাট আমরা সেটা করতে পারিনি। আমরা সবসময় বলি, এটা খুব প্রচলিত একটা কথা যে মানুষ অভ্যাসের দাস।
আমরা এই অভ্যাসটা নিয়ে আজকে অনেক ডিপলি আলোচনা করব। এক অভ্যাসটা কি, অভ্যাসটা আসলে কিভাবে তৈরি হয়, আমরা গুড হ্যাবিট ভালো অভ্যাস কিভাবে তৈরি করব, খারাপ অভ্যাসটাকে কিভাবে আমরা দূর করব, তার এই কিছু বিষয় আমরা প্র্যাকটিক্যালি শিখব। আমি আজকে যেগুলো আলোচনা করব এগুলো মূলত আসলে আমার আলোচনা নয়, এগুলো নিয়ে অনেক পৃথিবী বিখ্যাত বেস্টসেলার বই আছে, বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণা আছে। এই বিষয়গুলোকে আসলে আমি একত্রিত করার চেষ্টা করেছি। এই বিষয়গুলো আমি অনেকদিন ধরে লেখাপড়া করি, তা আমি এই বৈজ্ঞানিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আমার বক্তব্য শুরু করি। অ্যাকচুয়ালি ওল্ড হ্যাবিট চেঞ্জটা কেন দরকার? পরিবর্তনটা খুব দরকার, কারণ আমি যখনই নতুন একটা অভ্যাস তৈরি করতে যাব সেটা কিন্তু চ্যালেঞ্জিং। আপনারা যারা আসছেন মোটামুটি সবাই ছাত্র, ম্যাক্সিমাম সময় দেখা যায় ছাত্র হিসেবে আপনার মূল কাজ হচ্ছে পড়ালেখা। সে কাজটাই আপনারা রেগুলার করতে পারেন না। হ্যাঁ, পরীক্ষার আগে সবাই, আমিও যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, স্টুডেন্টকে দেখি কি পরীক্ষার আগে অনেক বেশি ওভার বার্ডেন থাকে, বাট সারা বছর ওরা ওই জিনিসটা করতে পারে না। তাহলে এই চেঞ্জটা ওর রেগুলার যদি স্টাডি করতো তাহলে পরীক্ষার সময় ও রিল্যাক্স থাকতো, এটা হয় না। কিন্তু ওই ভালো অভ্যাসটি সে ছাত্র হিসেবে তৈরি করতে ব্যর্থ হয়। আজকে আমরা দেখবো এগুলো কেন তৈরি হয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি আমাদেরকে সফল হতে হয় আমরা চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। আমাদের কিছুই করতে হবে না, সিম্পল। আপনারা সফলতা নিয়ে চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন যে ভালো অভ্যাস তৈরি করা। আপনি যখন নিজের ভিতরে ভালো অভ্যাস তৈরি করতে পারবেন, সফলতা আপনিই তৈরি হয়ে যাবে। আপনি সাকসেস হওয়ার জন্য চিন্তা করিয়েন না, আপনি আজকে থেকে চিন্তা করবেন। আমাদের একটাই টাস্ক, যেটা নোট করেন আপনারা, যে ভালো অভ্যাস তৈরি করা। আপনাদের মূল ফোকাস থাকবে আজকে থেকে যে আপনারা ভালো ভালো অভ্যাস তৈরি করবেন। 5 বছর 10 বছর পরে দেখবেন যে কিনা আমি তো এই জায়গায় আসার কথা না, আমি কিভাবে চলে আসলাম। এটা চলে আসছেন কেন? যাতে আপনি ভালো ভালো কাজ করলে এটার একটা রিফ্লেকশন আসে। হ্যাবিট, আমরা দেখা যাচ্ছে যে প্রতিদিন যে কাজগুলো করি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে 60-70% কাজ আমরা প্রায় রিপিট করি ডেলি। এই যে সকালে উঠে আমরা ওয়াশরুমে যাই, দাঁত মাজি, নাস্তা খাই, অর্থাৎ আমরা অফিসে যাই, যারা অফিস করে তারা স্কুলে আছে স্কুলে যাই। এরকম দেখা যাচ্ছে যে 60-70% কাজ আমরা কি করি, প্রতিদিন রিপিট করি। এটা কি আমরা প্রতিদিন হ্যাবিট পানি কি, যে কাজগুলো আমরা কনসাস বা সাবকনসাস পানি অটো পাইলটে করতে থাকি। তাহলে দেখেন, আপনার যদি হায়াত 90 বছর থাকে, তাহলে যদি আপনি 8 ঘন্টা ঘুমান, তাহলে আপনি 30 বছর জীবন আপনার ঘুমের মধ্যে কেটে গেল। তাহলে দেখেন আপনার জীবনের ম্যাক্সিমাম টাইম আপনার হ্যাবিট কিন্তু কন্ট্রোল করতেছে। 70% মানে কি, আপনার হায়াতের ম্যাক্সিমাম টাইম কিন্তু সেই, যদি এখন সেটা যদি খারাপ হয় তাহলে আপনার জন্য ক্ষতিকর। আর যদি আপনি ভালো তৈরি করতে পারেন তাহলে আপনার আউটপুটটা কি আসবে, ভালো আসবে। তাহলে এখানে দেখেন, এ হ্যাবিট ইজ সামথিং দ্যাট ইউ ডু অফেন অর রেগুলারলি। তাহলে এটা কি, আমরা কি যে হ্যাবিট, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা আমরা কিন্তু করা থেকে বিরত থাকতে পারি না। অনেকেরই বদ অভ্যাস আছে, যেমন সিগারেট খায়। আপনাদের দেখবেন অভিভাবক অনেকে সিগারেট খায়, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে, ধূমপান মৃত্যু ঘটায়। এটা জানে, ধূমপান ক্যান্সার হয়, এটা ওনারা জানে, জেনে শুনে, কিন্তু যেহেতু একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে, সেখান থেকে কিন্তু ওনারা বেরোতে পারতেছে না। এটা কিন্তু এটা অটো পাইলটে চলতেছে। ওনারা বুঝে যে একটা উনি ব্যাড হ্যাবিট তৈরি করে ফেলছে, এটা এখন কি করতে পারতেছে না, চেঞ্জ করতে পারতেছে না। সো হেলদি হ্যাবিট আর লার্ন ইন দ্য সেম ওয়ে অ্যাজ আনহেলদি ওয়ান। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, মানে ভালো অভ্যাস তৈরি করার প্রক্রিয়া যেটা, খারাপ অভ্যাস তৈরি করার প্রক্রিয়াও কি সেম, মানে প্রক্রিয়াটা সেম। এখন সেটা নির্ভর করবে আপনার উপর। তা আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ভালো অভ্যাসটা সচেতনভাবে তৈরি করতে হয়, আর যখন আপনি অবচেতন থাকেন তখন খারাপ অভ্যাস কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আপনার ধরেন মোবাইলটা খুব জরুরি কমিউনিকেশনের জন্য, কিন্তু আপনি যদি ফেসবুকে 6 ঘন্টার সময় কাটান তাহলে সেটা আর ভালো অভ্যাস রইল না। বাট মোবাইলটা যদি আপনি শিক্ষার কাজে, ইউটিউবে কোনো ভালো কিছু শেখার কাজে ব্যবহার করতেন, বা কথা বলা, মানুষের সাথে কমিউনিকেশন রাখা, তারপর সমাজে এটা ভালো কন্ট্রিবিউট রাখতে পারত। কিন্তু যখন আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি, সেটা কি হয়ে গেছে, আমাদের ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছে। সো গুড হ্যাবিট আর অ্যাজ অ্যাডিকটিভ অ্যাজ ব্যাড হ্যাবিট, বাট মাচ মোর রিওয়ার্ডিং। তার মানে আমাদের হ্যাবিটটা মানে গুড কি ব্যাড সেটা ডিপেন্ড করবে, দুটোটার এফেক্ট সেম। আমাদের গুড হ্যাবিট যেরকম, ব্যাড হ্যাবিটের এফেক্টও কি সেম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারের সম্মানিত ট্রাস্টের
সম্মানিত সচিব YM জাফর সাহেব। এখন আমরা দেখব 1% চেঞ্জ। আমরা আসলে জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারি না কেন? আমরা রাতারাতি পরিবর্তন চাই। আমাদের এক্সপেকটেশন থাকে অনেক হাই, যে আমরা কালকে সব করে ফেলবো, কিন্তু আমাদের ব্রেইনের কিছু লিমিটেশন আছে। এই কাজগুলো আমি সায়েন্স বেসিসে বলতেছি। আপনি যখন দেখবেন যে আমি আজকে একটা বই পড়ে ফেলবো, আপনি এই বইটা দেখবেন যে 1 মাসও পড়তে পারবেন না। কেন? আপনার ব্রেন এই চাপটা নিতে পারবে না। হ্যাঁ, ব্রেনের 2টা কাজ, একটা হচ্ছে ওর এনার্জি সেভ করা, আর একটা হচ্ছে সার্ভাইভাল মেকানিজম। আপনি যদি কোনো কিছু করতে চান, সে আপনাকে নতুন কিছু করতে বাধা দিবে। যে কাজটা হ্যাবিট হিসেবে তৈরি হয়ে গেছে আপনার, ওটা করতে ওর কোনো এনার্জি খরচ হয় না, এটা অটো পাইলট হয়ে গেছে। বাট নতুন কোনো কিছু যখন আপনি করতে চান, দেখবেন যে সেই কাজটা করতে দিবে না ব্রেন। আপনাকে অনেক কাজ করাবে, বাট ওই কাজটা করতে দিবে না। এটা আমার না, এটা বৈজ্ঞানিক গবেষণা। আরেকটা হচ্ছে যে এটাও বললাম যে এনার্জি সেভ করা। সে আর নতুন কাজ করলে তাকে অনেক বেশি এনার্জি খরচ করতে হয়। আর যার ধরুন রিডিং হ্যাবিট নেই, ওর যখন পড়তে বসবে, ও কিন্তু 1-2 পেজ পরে আর পড়তে পারবে না, কারণ ওই কাজটা করতে ব্রেনের অনেক বেশি প্রেশার নিতে হচ্ছে। সেই জন্য এটা জাপানি একটি টেকনিক আছে বিখ্যাত, কাইজেন। ওরা কি করে 1%, মানে অত বেশি লোড না দিয়ে যদি আপনি প্রত্যেকদিন 1% করে কি করেন, ইমপ্রুভমেন্ট করেন, তাইলে দেখা যাচ্ছে যে এটাতে আমাদের প্রায় 37.78 এক বছরের মধ্যে এটা কি আসবে, আমাদের প্রোডাক্টিভ চলে আসবে। কিন্তু এটাও আমার কাছে কম মনে হচ্ছে, 37%। এটা একটা বৈজ্ঞানিক গবেষণা। আমার কাছে মনে হচ্ছে এটা 3700 হবে, কারণ পাওয়ার অফ কম্পাউন্ডিংটা অনেক বেশি, এটা আমাদের চোখে পড়ে না। মানে এক সংখ্যাটাকে যদি 31 বার কম্পাউন্ড করা হয়, সেটা 10.5 কোটি। মানে 1 টাকাকে যদি আপনি 31 বার ডবল করেন, তাহলে সেটা 10.5 কোটি হয়। আমার কাছে এটা মনে হচ্ছে এটা 3778 হবে, যাক এটা 37% দেখাইছে ওনারা। এটা অনেক বেশি হবে। আপনি প্রতিদিন এখন চেষ্টা করবেন, আপনাদের বেশি বড় টার্গেট রাখার দরকার নেই। আপনারা বই পড়বেন তো, আমরা বই পড়ার অভ্যাস নেই। আপনি তাহলে কি করবেন, 1 পেজ 2 পেজ পড়বেন 1 সপ্তাহ। এটা আপনি করে নিতে পারেন, ব্রেন এটা আমাকে বাড়া দিবে না। বাট আপনি 1 সপ্তাহ যখন 1 পেজ 2 পেজ পড়বেন, আর পরের সপ্তাহে গিয়ে আপনি একটু বাড়াবেন, আস্তে আস্তে বাড়াবেন, তাহলে দেখবেন যে এক সময় গিয়ে আপনি দেখবেন যে একদিনে একটা বই পড়ে ফেলতে পারবেন, কারণ ওই অভ্যাস তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হবে যে কি 1% বেটার। এই কি পয়েন্টটা আপনারা নোট করেন, যে আপনারা এখন প্রতিদিন থেকে খেয়াল করবেন যে আমি আজকে যা আছি, আগামীতে আমরা কি করব, 1% বেটার হওয়ার চেষ্টা করব। Getting 1% better every day is a habit that compound our action positive effect on our self. তার মানে আমরা যখন চেষ্টা করব যে 1% বেটার হবো, আসলে at the end of the year আমার সাথে আগে এই গত বছরের সাথে এই বছর আপনি মিল খুঁজে পাবেন না। আপনি দেখবেন যে আপনি অনেক বেশি ডেভেলপ করে গেছেন। বাট আমরা টার্গেটটা ছিল যে খুব ছোট, সিঁড়ির মতো একটা ছোট ছোট স্টেপ দিবেন। বাট 1 বছর 2 বছর 3 বছর পরে দেখবেন যে আপনি অনেক দূর চলে গেছেন, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। এটা একটা বই আছে ড্যারেন হ্যাডির, দ্য কম্পাউন্ড এফেক্ট। ও বলতেছে আমরা কি চাই, আমরা সবাই হয়তো জিমে ভর্তি হই, 2-3 মাস করার পরে আমরা ছেড়ে দিই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখি না আমরা। আসলে 2-3 মাসে সায়েন্স বলতেছে কোনো একটি কাজে আমাদের ইম্প্যাক্ট পেতে হলে 31 মাস করতে হবে। তাহলে একটা লোক যদি 31 মাস জিম করে, তাহলে ওনাকে দেখলে বোঝা যাবে যে উনি জিমে যায়। এটা 5 মাস 6 মাস করে আমরা প্রায় লোক হাল ছেড়ে দিই কেন, আমরা কিছুদিন করে দেখি কিছুই হচ্ছে না। আসলে রাতারাতি কিছু হয় না। তাহলে আমাদের কাজ হবে কি, অল্প অল্প করা। 3-4 বছর ধরে কোনো একটা বিষয় আমরা যখন পজিটিভলি করব, 3-4 বছর পরে আমরা দেখব যে আমাদের রেজাল্টটা অনেক বেশি হয়ে গেছে। কম্পাউন্ড এফেক্ট বইতে ওরা অনেক গবেষণা দেখাইছে সায়েন্সের, যারা এরকম ছোট ছোট কাজগুলো করে যারা দীর্ঘমেয়াদী এই কাজে ছিল, ওরা এমন জায়গায় চলে গেছে, পরে ওরা নিজেরাই সারপ্রাইজড ওরা এই জায়গায় কীভাবে চলে গেল। এই কাজটা কিন্তু আপনারাই করতে পারেন, যে কোনো অভ্যাস অল্প অল্প করে প্রতিদিন ছোট ছোট টার্গেট নেবেন। হ্যাঁ, বেশি বড় কিছু নেওয়ার দরকার নেই, যেহেতু বড় কিছু নিলে আপনার ব্রেন ওখানে আপনাকে বাধা দিবে। এবং এই কাজটি আপনারা প্রায় সময় দেখেন, যেদিন আপনারা মনে করেন যে অনেক বেশি পড়ালেখা করবেন, সাথে ওই দিন পড়ালেখা হয় না, কিন্তু এই আগামী দিন কিন্তু আপনাদের আসে না। এটার কারণ হচ্ছে যে ব্রেন আপনাকে এই কাজটা করতে দেয় না। এটা আসলে আপনি করেন না, যে না, ব্রেন এই প্রেশারটা নিতে পারে না। আপনি বলতেছেন যে আজকে আমি অনেক পড়া পড়ে ফেলবো, ব্রেন তখন আতঙ্কিত হয়ে যায়। তো ও কী করে, এনার্জি সেভ করে। ও তখন আপনাকে অনেক কাজ মনে করে দিবে, মোবাইল চালাতে দিবে, টিভি দেখতে দিবে, আপনার পছন্দের কাজগুলো করার জন্য সে বারবার মনে করে দিবে। বাট আপনার মূল কাজটা সে করতে দিবে না, কারণ সে 2টা জায়গায় আতঙ্কিত, যে আপনি নতুন কাজ করবেন, এটা করতে সে অভ্যস্ত না। দ্বিতীয়ত তার এনার্জি লস্ট হবে, এই জন্য সে এটা করতে দিবে না। এবার আমরা ম্যাক্সিমাম টাইম এটা করবেন, আমরা প্র্যাকটিক্যালি করে দেখিয়ে নতুন কিছু বেশি করতে চাইবেন, ওইটা দেখবেন যে যদি একদিন খুব চাপাই করেন আর 15 দিন এটা আপনাকে বুঝতে দিবে না সে। তাইলে আমাদের টার্গেট থাকবে যে কি, স্মল
এটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো একটু পরে। এটা দেখেন, এটা হচ্ছে একটা মার্জিনাল চেঞ্জ। ব্রিটিশ সাইকেল টিম দেখা যাচ্ছে 1908 থেকে 2003 95 বছরে শুধু একটা গোল্ড মেডেল পাইছে। 95 বছর ধরে তারা সাইকেল টিমে এই অলিম্পিকে অংশগ্রহণ করতেছে, বাট তারা অনলি একটা গোল্ড মেডেল পাইছে। 95 বছর কিন্তু একটা শতাব্দী, ছোট বিষয় না কিন্তু। এরপরে ওরা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেছে, নতুন একটা কোচ হায়ার করছে। ওরা 1% ইমপ্রুভমেন্টের কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করছে। দেখেন 1% কনসেপ্টটা যখন ওরা 2004 সালে ইন্ট্রোডিউস করলো, ওরা সব কিছু রিডিজাইন করছে। মানে ছোট ছোট বিষয়, ওরা থাকার ওই যে চেয়ারের বসার সিটটা, ঘুমানোর জায়গা, ওয়াশিং, রিডিজাইন, সার্কেলের অয়েল হতে প্রত্যেকে চেঞ্জ করছে। বাট ইমপ্রুভমেন্টের টার্গেট হচ্ছে 1%। এখন দেখেন এটার রেজাল্ট কি হয়েছে, দেখেন। এটা করার পরে দেখা যাচ্ছে যে 2008, আমরা 2003-এর কথা বলতেছিলাম, 2003 থেকে 2008 মাত্র 5 বছর। ওই যে 1% ইমপ্রুভমেন্টের ইম্প্যাক্ট, 60% অফ গোল্ড মেডেল অ্যাচিভ বাই হিজ টিম 2008। আগে 95 বছরে গোল্ড মেডেল পাইছে কয়টা? একটা। যখন 1% ইমপ্রুভমেন্ট কনসেপ্ট ওরা অ্যাপ্লাই করছে, 60% পেয়ে গেছে। দেখুন 2012-তে দেখা যাচ্ছে ওরা 9টা অলিম্পিক এবং 7টা ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হয়ে গেছে। এবং 2007 থেকে 2017 পর্যন্ত ওরা 178টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কি পাইছে এবং 66 অলিম্পিক এবং প্যারা অলিম্পিক মেডেল পেয়ে গেছে। এবং 5বার ফ্রান্সে ওরা বেস্ট হয়েছে। তাহলে এটা একটা আউটকাম। এটা একটা গবেষণা ছিল যে দেখেন ওনারা 95 বছরে শুধু একটা গোল্ড মেডেল পাইছে, বাট যখন ওনারা 1% ইমপ্রুভমেন্ট কনসেপ্টটা অ্যাপ্লাই করছে প্র্যাকটিক্যালি, টোটালি 5 বছরের মধ্যে, 5-7 বছর, 10 বছরের মধ্যে পুরা সাইকেলিং সেক্টরে অলিম্পিকটা পুরা ব্রিটিশদের আন্ডারে চলে গেল। এটা আমার না, এটা গবেষণা করে দেখা গেছে। তা আপনারাও যদি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনারা যদি জীবনে পরিবর্তন চান, অত বড় টার্গেট রাখার দরকার নেই। ক্ষুদ্র প্রতিদিন ছোট ছোট ইমপ্রুভমেন্ট করেন, প্রতিদিন একটু একটু করে বাড়ান। তাইলে দেখবেন যে 5 বছর পরে আপনি এমন জায়গায় চলে গেছেন, কিরে আপনি বলবেন যে আমার তো এই জায়গায় আসার কথা ছিল না। এটা আপনি ইমাজিনই করেননি। দিস ইজ কল কম্পাউন্ড এফেক্ট। মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে যে কম্পাউন্ড এফেক্ট। এটা মাল্টিপল করলে কি হয়, এটা মানুষ বুঝতে পারে না। যেমন একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে থাকে, খুব ছোট জায়গা থেকে আসে, দেখা যাচ্ছে 25 বছর ব্যবসা করার পর এত পয়সা হয়ে যায়, সে বুঝতে পারে না এই টাকাটা আসে কোথায়। এটার কারণ হচ্ছে আপনি 10 লাখ টাকা দিয়ে যদি শুরু করেন, শুধু যদি 10 বার দ্বিগুণ করতে পারেন, ডবল, 10কে 20, এভাবে করলে 104 কোটি টাকার মালিক হয়ে যায়। আমি বললাম না, 1 টাকা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, 31 বার ডবল করলে 10.5 কোটি টাকা হয়। ইট ইজ কল কম্পাউন্ড এফেক্ট। এটা শুধু টাকার ক্ষেত্রে না, এটা হ্যাবিটের ক্ষেত্র। আপনি যখন ভালো একটা অভ্যাস তৈরি করবেন, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবেন, এটার একটা কম্পাউন্ড এফেক্ট হবে 5 বছর 10 বছর পরে। এবং এটা এত বেশি হবে যেটা আপনি কল্পনাও করেন। এই জায়গায় আপনি যাওয়ার কথা ছিল না। এই ব্রিটিশের সাইকেল অলিম্পিক টিমের যে ঘটনাটা হয়েছে, এটা আপনাদের সাথে হবে। প্র্যাকটিক্যালি হবে। এটা আমি বলতেছি না, এটা হচ্ছে সায়েন্স বেসড লার্নিং, সায়েন্স বলতেছে। এখন আসেন, আমরা সবসময় ছোটবেলা থেকে কি শিখছি? লক্ষ্য। বলে যে জীবন উন্নতি করতে হলে লক্ষ্য তৈরি করুন। এটা আমরা সব জায়গায় পড়ছি, সবাই বলছে, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ গোল সেটিং কিন্তু ফেল করে। কেউ বলতে পারবেন হাউস থেকে কেন? লক্ষ্য আমরা ঠিক করি, আমরা অনেক পরিকল্পনা করি, দেখা যায় যে আমাদের পরি উড়ে গেছে, কল্পনা থাকে, অনেক কিছু পরিকল্পনা করি না, কিন্তু বাস্তবে আমরা এটা অ্যাচিভ করতে পারি না। এই গোল, এই যে লক্ষ্য স্থির করার সমস্যাটা কি কেউ বলতে পারবেন? আমি একটু ইন্টারেক্টিভ চাচ্ছিলাম আর কি, যদি আপনারা পার্টিসিপেট করতেন। ভুল হলে সমস্যা নেই, বলেন, সমস্যা নেই। কেউ একজন বললে ভালো হতো। মানে গোল সেটিংটা ফেল করে কেন? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে হাউ। আপনি যখন গোল তৈরি করেন, আপনি তখন একটা কাজ করেন, কিভাবে এই গোলটা অর্জন করবেন। ধরো আপনি পরীক্ষায় ফার্স্ট হতে চান সামনে, তখন আপনি চিন্তা করেন যে প্রতিদিন এই সাবজেক্ট এইভাবে পড়বো, এই সাবজেক্ট এইভাবে পড়বো। মানে আপনি আসলে কি তৈরি করতেছেন? হাউ। আসলে আপনার যে কাজটা করতেছেন, এটার পিছনে যে বিষয়টা দরকার ছিল, হাউ দিয়ে কিন্তু অ্যাচিভমেন্ট হয় না। অ্যাচিভমেন্ট হয় কি দিয়ে? ওয়াই দিয়ে। মানে আপনার মোটিভেশন লাগবে। আপনি যখন দেখবেন যে ফার্স্ট হইলে আপনার কী কী সুবিধাগুলো হবে, আপনি যদি দেখেন যে আপনি ফার্স্ট হইলে আপনি বিসিএস ক্যাডার হইতে পারবেন, ফার্স্ট হইলে আপনি বিদেশে পিএইচডি করতে, আমরা একটা নতুন লাইফ, এই জিনিসটা যখন আপনি ইমাজিন করতে পারবেন, ব্রেন যখন এটা নিতে পারবে, আপনার কাজটা অটোমেটিক হয়ে যাবে। বাট আপনি যদি সবসময় লেখেন কিভাবে সফল হব, কিভাবে লক্ষ্য নির্ধারণ, এই দেখা যায়, আমি বলতেছি না, এটা বৈজ্ঞানিক গবেষণা বলতেছে, হাউ যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউ উইল ফেল। বাট আপনি যখন হোয়াই ইউজ করবেন, দ্যাট ইজ হোয়াই ইউ বিল্ড এ সিস্টেম। কোম্পানিগুলো কি করে? বড় বড় কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে কি,
ওরা সিস্টেম বিল্ড করে। ওর একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, ওর একটা পারচেজ ডিপার্টমেন্ট আছে, একটা এইচআর ডিপার্টমেন্ট আছে, সবাই তার কাজগুলো করছে। পুরো অর্গানাইজেশনটা একটা সিস্টেমে চলে, যে সিস্টেমটা বিল্ড করছে। তাহলে আপনারাও আপনাদের আজকে এখন থেকে সফল হওয়ার জন্য কী করবেন? সিস্টেম তৈরি করবেন, গোল না। গোল তৈরি করার দরকার নেই, আপনি বড় অটোমেটিক হয়ে যাবেন। এখন তো বুঝে গেছেন, মানে যদি আপনি প্রতিদিন একটা ভালো কাজ অল্প অল্প করে করেন, এক সময় এটাতে আপনি কি হয়ে যাবেন? এক্সপার্ট হয়ে যাবেন, আপনি স্কিল ডেভেলপ করে যাবেন, আপনি অন্য লেভেলে চলে যাবেন। তাহলে এখন থেকে আমাদের কাজ হবে যে কি? সিস্টেম ডেভেলপ করা। আমরা নিজেদের এমন একটা সিস্টেম তৈরি করব, যেটার কারণে আমরা কি করব? প্রতিদিন অল্প অল্প ভালো কাজ করব। এটা পরে আমাদের ওই কাজে একটা কাজ কি হয়, গার্মেন্টসের একটা কর্মী দেখা যাচ্ছে কি আপনাদের প্রোডাকশনে যদি লাইনে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন দ্রুত কীভাবে কাজ করে। কারণ এটা সহজ, এটা আপনার জন্য সহজ না, কারণ সে 10 বছর ধরে শার্ট চিলাই। তাহলে যে একটা কাজ অনেক দিন ধরে করে, তার একটা কি তৈরি হয়? স্কিল তৈরি হয়। তাহলে আমরা কি করবো এখন থেকে আমাদের পার্সোনাল লাইফে? উই ডেভেলপ আওয়ার সিস্টেম, নট গোল। এখন চেঞ্জিং হ্যাবিটের ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় চ্যালেঞ্জিং হয়। একটা হচ্ছে যে উই ট্রাই টু চেঞ্জ দ্য রং থিং। আমরা জানিই না আসলে, আমরা পরিবর্তন হতে কিন্তু সবাই চাই। আমরা এমন, আমি যদি এখন বলি যে পরিবর্তন কে হবে, সবাই কিন্তু হাত তোলে, হ্যাঁ, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য যেই কষ্টটা করতে হয়, এটা কেউ করে না। কারণ কি? আসলে জানে না। কারণ ওরা দুইটা সমস্যা, একটা হচ্ছে রং ওয়েতে ট্রাই করে, এবং রং, যার কারণে ওরা ফেল করে, সবাই ফেল করে ম্যাক্সিমাম লোক। এবং কারণ কি? দেখা যাচ্ছে যে এটা ইজি, ব্যাড হ্যাবিট তৈরি করাটা ইজি, বাট গুড হ্যাবিট তৈরি করাটা কি? ডিফিকাল্ট। হ্যাঁ, ব্যাড হ্যাবিট তৈরি করা কেন ইজি? আপনি ধরো সকালে ঘুম থেকে উঠবেন না, এটা ব্যাড হ্যাবিট হতে থাকবে। যত দিন যাবে দেখবেন যে একসময় 9টায় উঠতেন, একসময় 12টায় দেখবেন যে আপনি উঠতে পারবেন না। বাট সকালের আজানের আগে ওঠা, এটা হচ্ছে গুড হ্যাবিট। এটা আপনাকে তৈরি করতে হবে। এটা ডিফিকাল্ট। এটা যখন আপনি প্রথম করবেন, আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। বাট এটা যখন আপনি অনেক দিন করবেন, দেখবেন যে আপনার অ্যালার্ম লাগবে না, ওই সময় আপনার ঘুম ভেঙে যাবে, এবং এটা অটো পাইলটে হয়ে যাবে। হ্যাঁ, সাবকনসিয়াস যখন এটা নিয়ে নিবে হ্যাবিট হিসেবে, একটা কাজ রিপিটে, এটাকে এখন বলছে নিউরোপ্লাস্টিসিটি অফ ব্রেইন। এখন বৈজ্ঞানিক গবেষণা বলতেছে যে আপনি যখন একটা কাজ বারবার করেন, ব্রেইনে একটা পাথওয়ে তৈরি হয়, এবং যখন এই ব্রেইনে এই পাথওয়েটা তৈরি হবে, এই কাজটা আপনি ইজিলি করতে পারবেন। ব্রেইন এই কাজটা করতে আপনাকে কি দিবে না? বাধা দিবে না। আমি কি ক্লিয়ার করতে পারতেছি আপনাদেরকে? আপনি যে কাজগুলো করেন, ওইটার একটা পাথওয়ে আপনার তৈরি হয়ে গেছে, এই জন্য এটা হ্যাবিট। এটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, মানে আর কাজটা করার জন্য আপনার ব্রেইনের এনার্জি সেভ করতে হয় না, এটা অটোমেটিক, এবং খুব বেশি এনার্জি তার খরচ হয় না। সেই কারণে আপনাকে দুইটা জিনিস আমরা এখানে বোঝাতে হবে। হ্যাবিট চেঞ্জ করতে হলে আমাদের রাইট ওয়ে কি এবং রাইট থিং কি। তাহলে রং থিং, রং ওয়ে, এটার কারণে সবাই কি করে? ফিল করে। দেখা যাচ্ছে ব্যাড হ্যাবিটটা ইজিলি হয়ে যায়, বাট গুড হ্যাবিটটা তৈরি হয় না। এখন আমরা আস্তে আস্তে দেখবো গুড হ্যাবিটটা কিভাবে তৈরি করা যায়। এখন দেখেন, আউটকাম বেসড হ্যাবিট। আমরা সবসময় আউটকাম নিয়ে চিন্তা করি। আমাদের সবসময় মানুষজন হচ্ছে কি খুব বৈষয়িক। আমরা আউটকামটাকে খুব বেশি গুরুত্ব দিই। মানে কিছু করবো, ওটাতে লাভ কি হবে, পড়ালেখা করলে রেজাল্ট কি হবে, ব্যবসা করলে মুনাফা কি হবে, বাট আমরা আইডেন্টিটিটাকে কি করে দিই না, খুব বেশি গুরুত্ব দিই না। দুটো জিনিস, একটা হচ্ছে আউটকাম বেসড হ্যাবিট, একটা হচ্ছে আইডেন্টিটি বেসড হ্যাবিটস। বাট আমাদেরকে আসলে আইডেন্টিটির উপর কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আইডেন্টিটির উপর কি দিতে হবে? গুরুত্ব দিয়ে। এখানে 3টা লেভেল দেখেন, একটু ব্যাক দিতে। একটা দেখেন আউটকাম বেসড হ্যাবিট, ওখানে 1 হচ্ছে আউটকাম, দেখেন নাম্বার 1 উপরে, 2 হচ্ছে প্রসেস, 3 হচ্ছে আইডেন্টিটি। তার মানে প্রথমে আপনি আপনার ডিজায়ার্ড আউটকামটা তৈরি করে নিচ্ছেন, তারপর আপনি ওই আউটকামটা তৈরি করার জন্য যে প্রসেস সেটা করছেন, তারপর আইডেন্টিটি তৈরি হচ্ছে। ধরেন আপনি আউটকাম হচ্ছে আপনি শিক্ষক হবেন। হ্যাঁ, শিক্ষক হওয়ার জন্য কি লাগবে? আপনার লেখাপড়ায় ভালো হতে হবে, প্রসেস। তারপর ওইটা করে শেষ করার পরে আমার আইডেন্টিটি তৈরি হচ্ছে। বাট আইডেন্টিটি বেসড হ্যাবিটে 1 নম্বর দেখেন আইডেন্টিটি, 2 নম্বর প্রসেস, 3 নম্বর হচ্ছে কি আউটকাম। এটা পুরো প্রসেসটা কিন্তু ওরা রিভার্স করে দিছে। আপনি যখন লেখক হবেন, ওখানে ধরেন আপনি আগে কি করবেন? লেখক হওয়ার মনস্থির করবেন, তারপর লেখালেখি করবেন, তারপর লেখক হিসেবে এস্টাবলিশ হবেন। বাট আইডেন্টিটি বেসড হচ্ছে কি আপনি যখন লেখক হবেন, তখন আপনি লিখবেনই এমনি। হ্যাঁ, আউটকামটা অটোমেটিক কি হবে? তৈরি হয়ে যাবে। আমি আরেকটু গ্রাফের মাধ্যমে দেখাই এটা। দেখেন, হ্যাবিট ম্যাটার্স বিকজ দে ক্যান চেঞ্জ ইউর বিলিভ অ্যাবাউট ইউরসেলফ। এখন মূল ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়, বিলিভ সিস্টেম। হ্যাঁ, এই জায়গায় আমরা এত রিলিজিয়নে বিভক্ত, আমরা কিন্তু সবাই স্রষ্টাকে ডাকছি। হ্যাঁ, সবাই কিন্তু নিজ নিজ প্রত্যেকটা কাজে আমাদের একটা বিলিভ সিস্টেম থাকে।
আমরা দেখবেন ডিসকভারিতে হয়তো দেখলে যে পাহাড়ের উঁচু একটা পাহাড়ের এই পার থেকে ওই পারে একটা সুতা দিয়ে একটা লোক হেঁটে চলে যাচ্ছে, বা সার্কাসে কি একটা লোক একটা এরকম করে ছেড়ে দিচ্ছে 360 ফিট উপরে, ওকে কিন্তু ধরে ফেলতেছে, এবং এটা কিন্তু মিস হচ্ছে না। হ্যাঁ, এটা কেন? এটা হচ্ছে বিলিভ। ওরা এই কাজটা রিপিটিভলি করতে করতে ওনারা জানে যে ওখান থেকে ছেড়ে দিলে 360 ফুট উপর থেকে ছেড়ে দিলে 250 ফিটে একজন ওকে ধরবে, এটাতে কোনো ডাউট নেই ওর। যদি আপনার ডাউট থাকে তাইলে কিন্তু কি, তাহলে আপনার সবচেয়ে বড় নেগেটিভ থিং হচ্ছে কি, ওটা লেখেন সেলফ ডাউট। আমরা সবসময় কি একটা প্রবলেমে ভুগি, কি উই হ্যাভ সেলফ ডাউট। আমরা সবসময় মনে মনে যখন চিন্তা করি আমরা ডাউটফুল হয়ে যাই, এটা কি পারবো কি পারবো না। আসলে হচ্ছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, বুথ দ্য টাইম ইউ আর রাইট। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলে কিন্তু আপনি পারবেন, আবার যদি মনে করেন আমি কি পারবো, তখন কিন্তু আপনার ফেল করার পসিবিলিটি আস্তে আস্তে কি বেড়ে যাবে। তাহলে আপনি যখন 100% কি থাকবেন, 99% হলে হবে না, তাহলে কিন্তু আপনি কি হবে, পড়ে যাবে। মানুষ আসলে সব পারে দেখা যায়। আমি যদি বলি যে এই হাউজের সামনে থেকে পিছনে আসা, বলবো যে এটা কি বললো, এটা কোনো কাজ হলো? যদি আমি বলি যে 20 তলা বিল্ডিংয়ের 2টা বিল্ডিংয়ের পাশে আমি একটা কাঠ দিব, সামনে থেকে পিছনে আসা, আপনারা কি কেউ রাজি হবেন যেতে? হ্যাঁ, রাজি হবেন না। কিন্তু আমি যদি এখন পার্সপেক্টিভটা চেঞ্জ, কনটেক্সট চেঞ্জ করে দিই, কারণ একজন মহিলার বাচ্চা ওখানে আছে 20 তলার উপর, ওই বিল্ডিংয়ের 5 তলায় আগুন লাগছে, উপরে আগুন লাগে নাই, একটা কাঠ দিয়ে, তাইলে ওইদিকে তখন যাওয়া যাবে না? আপনার বাচ্চা যদি থাকে ওখানে, আপনি যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। তাহলে কনটেক্সট যখন চেঞ্জ হয়ে যাবে, এরকম বিলিফ সিস্টেমের কারণে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা মহিলা আছে অনুরুতা রায়, ও এভারেস্ট জয় করছে। কেমনে? ও অ্যাক্সিডেন্টে সারা রাত পড়েছিল দুই ট্রেনের মাঝখানে। ও যখন হাসপাতালে নিজেকে আবিষ্কার করলো, দেখে যে ওর 2টা পা নাই। 2টা পা নাই একটা মহিলা এভারেস্ট জয় করবে, এটা হাস্যকর একটা ব্যাপার না? কিন্তু হাসপাতাল থেকে যখন সে আসছে, সে যখন এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছে, ট্রেনের কাছে যখন গেছে দেখছে যে 2টা পা নাই। সে আবার তো ট্রেনার বলছে যে তোমার এভারেস্ট জয় হয়ে গেছে, বাট দুনিয়ার দেখার বাকি আছে। মানে ও বিলিভ করে যে ও পারবে। আমরা যাই বিলিভ করি তাই কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। দেখেন, একটা লোক যদি মার্ডার হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী ওকে খুঁজতেছে, ল এনফোর্সমেন্ট কি করতেছে, ওকে খুঁজতেছে, ফাঁসি হবে, অনেক বিষয় না? কিন্তু যখন সীমান্তের যখন যুদ্ধ হয়, তখন একজন লোক যত লোককে হত্যা করতেছে শত্রুপক্ষের 30-40, ওকে আমরা গোল্ড মেডেল দিচ্ছি না? তাহলে কি বিলিফ সিস্টেম, কাজ তো সেমই। এক্স্যাক্টলি। তাহলে কন্টেক্সট যখন চেঞ্জ হবে, তখন আমাদের কাজটা করা কি হয়ে যাবে। তাহলে এখন আপনারা যাই করতে চান, মূল বিষয় হচ্ছে কি, বিলিফ সিস্টেম। আপনার বিলিফ সিস্টেম যদি রং থাকে, আপনার আসলে আউটকামটা কি আসবে, কোনো সেলফ ডাউট থাকতে পারবে না। এবং আমি আজকে আপনাদেরকে যেটা বুঝালাম, যে আমি এক্সাম্পলও দিলাম, আমরা চাইলে আরও অনেক এক্সাম্পল আমি দিতে পারবো। অনুষ্ঠানের সংক্ষিপ্ততার কারণে আমি হয়তো বা ওদিকে যাচ্ছি না। আপনারা কোয়েশ্চেন করলে আমি দিব, যে আসলে আপনি যদি অল্প অল্প করে আগান, এই জিনিসটাই একদম ইজি। সাকসেসটা খুব ইজি একটা বিষয়, কিন্তু এটাকে আমরা কি করে ফেলছি, ডিফিকাল্ট করে ফেলছি। কেন? আমরা বুঝতেছি না। আমরা রং ওয়েতে রং থিং ট্রাই করতেছি, এবং প্রসেসও রং ওয়েতে ট্রাই করতেছি। যখন আপনি রাইট ওয়েটা কি বুঝে যাবেন, তখন আপনি যখন অল্প অল্প করবেন, মানে এটা আপনার জন্য খুব সহজতর হবে। তাহলে এই যে আই এম নট এ মর্নিং পার্সন, আপনি নিজেকে প্রোগ্রাম বিলিভ করতেছেন কি, আমি সকালে উঠতে পারবো না, আমি সবসময় লেট হয়ে যাই, হ্যাঁ, আমার নাম মনে থাকে না। আপনি যখন এই কথাগুলো রিপিট করতে থাকেন, আপনার ব্রেন কিন্তু এগুলো নিতে থাকে। এবং এক সময় দেখো, আমি অনেক ছাত্র দেখছি যে ও বলে স্যার আমার পড়া মনে থাকে না। এটা ওপেন ছাত্রদের একটা কমন একটা সমস্যা। এটা আসলে কেউ তৈরি করে না, সে নিজে তৈরি করছে। সে বিলিভ করে যে তার পড়া মনে থাকবে না। এটা যখনই প্রোগ্রামিংটা চেঞ্জ হবে, আরেকজনের দেখবে সব মনে থাকবে। ওই দুইজনের মধ্যে ফান্ডামেন্টাল কোনো সমস্যা নেই। আমি ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্সই দেখি না। ডিফারেন্স হচ্ছে বিলিভ সিস্টেমে। একজন বিলিভ করে, সে নিজেকে কনভিন্স করে ফেলছে যে কি, সে যাই পড়বে সে কি হবে, ভুলে যাবে। বুঝাতে পারছি আমি? আপনি যখন এই কন্ডিশনিংটা, বিলিভ সিস্টেম, আপনার ব্রেন কনভিন্স হয়ে গেছে, আপনি যাই পড়বেন আপনি কি হয়ে যাবেন, ভুলে যাবেন। তাহলে আপনাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। এটাকে আমরা ডাইলেশন টেকনিক বলে সায়েন্স। ধরেন আপনি যদি একটা ছোট কাপে 1 ফোঁটা রং দেন, কাপের পানিটা চেঞ্জ হয়ে যাবে না? বুঝে যাবে না যেখানে রং আছে? কিন্তু 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা রং দেন, তাও হয়তো অল্প বোঝা যাবে। কিন্তু 1 ড্রাম পানিতে 1 ফোঁটা রঙের দিলে কি বোঝা যাবে? ওটার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, আরো বড়। তাহলে আপনি পজিটিভ কাজগুলো এত বেশি করবেন, নেগেটিভের অস্তিত্ব একসময় আর কি থাকবে না, খুঁজে পাওয়া যাবে না।
তাইলে এখন আপনার কি করতে হবে, ডিসাইড দ্য টাইপ অফ পার্সন ইউ ওয়ান্ট টু বি উইথ এ স্মল এ। তাহলে আপনি কি ধরনের হতে চান আগে সেটা ঠিক করেন। টার্গেট থাকবে সবসময় কি স্মল এবং কনসিস্টেন্স। আমরা বড় টার্গেট নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করে দেখেন, অল্প অল্প 1%। জাপানিরা এই পদ্ধতিতে, জাপানিদের অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে মোস্ট পপুলার টেকনিক হচ্ছে কাইজেন। এটা হচ্ছে কি 1% ইমপ্রুভমেন্ট। এই টেকনিকটা দিয়ে ওরা পার্সোনাল লাইফে, বিজনেসে, সব জায়গায় কিন্তু খুব সাকসেসফুলি, ওরা প্রোডাকশনে সব জায়গায় ওরা এটা ইউজ করে এবং এটা খুব পপুলার একটা কাইজেন একটা বই আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তাইলে হচ্ছে যে আমাদের আইডেন্টিটি, আমরা আউটকামে যাব না, আমরা কোথায় যাব, আইডেন্টিটিতে যাব। আপনি যখন গবেষক, আপনি আগে গবেষক হন, হ্যাঁ, গবেষক হইলে কি, গবেষক হতে চাইলে আপনি যখন লেখালেখি শুরু করবেন, প্রসেসে যাবেন, আউটকাম চলে আসবে। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, ওই আগের লেখাপড়ার সাথে গবেষণার কোনো মিল থাকে না। তখন আমাদেরকে কিভাবে শিখতে হয়, আগে যে লেখাপড়া করছি MBA পর্যন্ত, গবেষণা টোটালি ডিফারেন্ট। আমরা কিন্তু আগে গবেষক হয়ে যাই, আমরা শিখতে চাই, আমরা ভুল করি, আমরা লিখি, এটা হয় না, সিনিয়ররা কেটে দেয়, এটা এভাবে করো, এভাবে করো। প্রথমে আমরা কিন্তু গবেষক হই, তারপর আমরা প্রসেসে ঢুকি, প্রসেসে ঢুকে কি করতে, আমরা চেঞ্জ করতে থাকি, তারপর আমরা আউটকামটা কি হয় আমাদের আসে। আপনারা যদি আগে আউটকাম চিন্তা করেন, তারপর যদি, তাইলে ওটা হচ্ছে আইডেন্টিটিটা আপনাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন আসে, দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু চেঞ্জ ইউর হ্যাবিট ইজ নট ফোকাস নট হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ অন হোয়াট উইশ টু বিকাম। তাহলে আমরা এখন, আপনারা কি অ্যাচিভ করতে চান এগুলো নিয়ে চিন্তা করি না, আপনারা শুধু ভালো কাজ করেন। আমি আপনাদেরকে, এটা ব্রেনে বার্ডেন হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আজকে আপনি কিছুই নাই, হ্যাঁ, পড়ালেখায় আপনি ভালো না, আপনি যদি মনে করেন যে কালকে আপনি ফার্স্ট হয়ে যাবেন, এটা হবে না, এটা হয় না, প্র্যাকটিক্যালি এটা হয় না। এই কারণে আপনারা ফিল করেন, আপনারা এটা হতে চাই না। আপনারা চান যে আমি পড়ালেখায় মনোযোগী হই, একটু একটু করে পড়ালেখায় ভালো করি, দেখবেন যে 2-3 বছরের মধ্যে আপনি একটা জায়গায় চলে আসছেন, কিরে আমি তো ফার্স্ট হয়ে গেছি। ওই ইমপ্রুভমেন্টটাতে আপনারা, ওই প্রসেসটাই আপনারা ফলো করেন, যেটা আপনার ব্রেইনও সাপোর্ট করবে। এটা সায়েন্স বেসড লার্নিংয়ের কথা বলতেছি। আপনারা ছোট ছোট অল্প অল্প কাজ করেন, যাতে করে আপনার সাকসেসটা কি হবে, এনশিওর হবে। এখানে দেখেন, আমি দেখছি আউটকাম, প্রসেস, আইডেন্টিটি। আমরা বলছি যে ওখানে 2টা প্রসেস ছিল, আউটকাম বেস একটা ছিল, একটা আইডেন্টিটি বেস। আইডেন্টিটি হচ্ছে যে কি, হোয়াট ইউ বিলিভ, আর প্রসেস হচ্ছে যে হোয়াট ইউ ডু, আপনি কি করেন সেটা হচ্ছে কি প্রসেস। আর হোয়াট ইউ গেট, আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আউটকাম। হ্যাঁ, তাইলে কনসার্ন উইথ চেঞ্জিং দ্য রেজাল্ট, এটা হচ্ছে আউটকাম। কনসার্ন উইথ চেঞ্জিং উইথ হ্যাবিট অ্যান্ড সিস্টেম, সেটা হচ্ছে কি প্রসেস। আর কনসার্ন উইথ চেঞ্জিং ইউর বিলিভ, সেটা হচ্ছে কি আইডেন্টিটি। বলছে টু বি রিসার্চার, রিসার্চার হলে কি করতে হবে, প্রসেস হচ্ছে কি ডুইং দ্য রিসার্চ, আপনি রিসার্চ করবেন, একসময় আপনার পেপার ইন্টারন্যাশনাল জার্নালে কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। টু বি হেলদি, তাইলে আপনাকে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, হেলদি ফুড খাইতে হবে, একসময় আপনার ওয়েট কমে যাবে, আপনার শরীর কি হয়ে যাবে। তাহলে আমরা এখন কিসের উপর ফোকাস করব, আইডেন্টিটি। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের আইডেন্টিটি ঠিক করব, তারপর প্রসেস, তারপর আউটকাম। আমরা আগে আউটকাম ঠিক করবো না এখন থেকে। আউটকাম ঠিক করলে কি হয়, দেখা যাচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে চাই, কল্পনা অনেক কিছু করি না, বাস্তব ক্ষেত্রে দিন শেষে গিয়ে দেখা যায় আমরা কিছু অ্যাচিভ করতে পারি না। তো সায়েন্স বলতেছে যে যখন আপনি আইডেন্টিটি বেসড কি করবেন, মানে উল্টাই দিবেন প্রসেসটাকে, আগে আইডেন্টিটি, তারপর প্রসেস, তারপর আউটকাম, এটাতে সাকসেসটা আপনার 100% কনফার্ম হবে। বুঝতে পারছি আমি। আপনি ধরেন একজন গবেষক, লেখক হতে চান, আপনি আগে গবেষক হন, একটা লাইন লেখেন, পরে আস্তে আস্তে এক প্যারাগ্রাফ লেখেন, এক পাতা লেখেন, পরে একটা বই লিখে ফেলতে পারবেন। এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা দেখবেন যে অনেকগুলো বই, 10 বছর 20 বছর আপনার অনেকগুলো বই পাবলিশড হয়ে গেছে। ক্লিয়ার? এখন আসেন আমরা, এটা একটা আপনার একটা কাজ, এটা একটা অ্যাসাইনমেন্টের মতো, আমি একটু সবাইকে ইনভলভ করার জন্য আর কি। দেখেন, আমাদের যে বিলিভ, তার মধ্যে 2 ধরনের বিলিভ আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। এটা আমরা যখন পৃথিবীতে আসছিলাম, আমরা কিন্তু কি ছিলাম, ট্রু সেলফ। আমরা কিন্তু আমাদের পোটেনশিয়াল 100% ছিল সবার। তো এখন পোটেনশিয়ালটা কমে গেছে কেন? পরিবার, সমাজ, তারপর স্কুল, বন্ধু বান্ধব, সোসাইটি আমাদেরকে বিভিন্নভাবে নেগেটিভলি আমাদের কি করছে, প্রোগ্রামিং করছে। এই একটু আমরা এই খাতায় আমি 2টা মিনিট আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা করার জন্য। হু আই এম টুডে আর হোয়াট টু বিকাম, আপনি কি হতে চান, আজকে কি আছেন আপনি কি হতে চান। এটা পজিটিভ বিলিফ, এর জন্য আপনার পজিটিভ বিলিফ কি আছে এবং আপনার যে প্রতিবন্ধকতা নেগেটিভ বিলিফ কি আছে। পজিটিভ বিলিফ যদি থাকে আপনার, ওটাকে আস্তে আস্তে বাড়াতে হবে, আর নেগেটিভ বিলিফ থাকলে এটা রিমুভ করতে হবে। আমি কথা বলতে থাকি, আপনারা এর ফাঁকে এটা করেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি খুশি হব, আমি কোয়েশ্চেন আনসার সেশন দিব, বাট টপিকস ওয়াইজ করলে সুবিধা হচ্ছে, যে টপিক্সে যখন বলবো তখন আপনারা কোয়েশ্চেন করলে আমার জন্য সহজ হবে আর কি, আপনাদের জন্য সহজ হবে।
তাহলে হচ্ছে বিলিভটা কি ধরনের, হ্যাবিটের মতো, যেমন গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট ছিল, বিলিভটাও দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ বিলিভ হচ্ছে যে কি, যেটা আমি পজিটিভলি চিন্তা করছি, যে মানে যে কাজটা আমি করতে পারবো, ইতিবাচক চিন্তা দ্বারা। আর যেটা ডিস্ট্রাকটিভ নেগেটিভ, আমরা অনেক সময় বলি কি আমাকে দিয়ে হবে না, আমাদের সব সময় হয় না কেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সাকসেসফুল আনসাকসেসফুল পিপলের প্রসেসগুলো একই। সাকসেসফুল লোকের কাছে যখন কোনো একটা নতুন বিষয় আসে, ও চিন্তা করবে যে আমি কিভাবে করব কাজটা, তাহলে কারোর সাথে কনসাল্ট করি যে বুঝে। আর যে আনসাকসেসফুল, ও বলে যে আমাকে দিয়ে হবে না, ও প্রথমে শেষ। আপনি যখন বলবেন যে আমাকে দিয়ে হবে না, আপনার ব্রেন কি করে দিবে, চিন্তা করা বন্ধ করে দিবে। আপনি যখন ঠিক করে বিলিভ করে বলছেন যে আপনাকে দিয়ে হবে না, তখন আপনার ব্রেন আর কাজ করবে না। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আচ্ছা এটা তো একটা নতুন বিষয়, আমি কিভাবে করতে পারি, আচ্ছা এই বিষয়ে কে ভালো জানে, আমি তার সাথে কনসাল্ট করি, তাহলে আপনি যখন এইভাবে আগাবেন অনেকগুলো রাস্তা তৈরি হবে, ব্রেনও আপনার কাজ করার কি হবে, সুযোগ তৈরি করবে। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সুযোগগুলো আমরা নষ্ট করে ফেলি এই বলে যে কি আমরা পারবো না, আমাকে দিয়ে হবে না। আমরা প্রায় নেগেটিভ কথাবার্তা বলি, কিন্তু কোনো একটা বিষয় যখন আসে আমি পারবো না, আরে যেই পারে সে, আপনার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। উনি অনেক দিন ধরে এই কাজটা করছে, একটা স্কিল ডেভেলপ হয়েছে, আপনি করেন নাই। আপনি যদি রিপিটেশন করেন, বারবার করতে থাকেন, এই কাজটা আপনিও পারবেন। এটা কঠিন কোনো সায়েন্স না, রকেট সায়েন্স না যে আপনি পারবেন না। তাহলে কোথায় হয়েছে, আপনি যখন বলছেন যে আমি পারবো না, ব্রেন কি করে দিছে, চিন্তা করা বন্ধ করেছে, শেষ, ফিনিশ, আপনার আর কাজ হবে না। কিন্তু যখন বলছেন আমি কিভাবে করব, কিভাবে করতে পারি, আচ্ছা যারা করে ওরা কিভাবে করে, আচ্ছা এই বিষয়ে কে বেশি ভালো জানে, ওর সাথে আমি কনসাল্ট করি, হ্যাঁ, বা আর কারোর সাথে পরামর্শ করা যায়, তখন ব্রেনও আপনার নতুন নতুন রাস্তা দিবে, নতুন নতুন কাজ করার পদ্ধতি তৈরি হবে, তখন আপনি এই কাজটা করতে পারবেন। এটা কি করছেন সবাই? আপনারা কোথায় আছেন, আমরা কি হতে চান, হু আই ওয়ান্ট টু বিকাম হচ্ছে আইডেন্টিটি। ওই আজ বলছি রিসার্চার, আইডেন্টিটি, আমার আইডেন্টিটি কি হবে? হ্যাঁ, আমার আইডেন্টিটি হচ্ছে ধরেন আমি একজন শিক্ষক, যে ব্যবসা করে তার আইডেন্টিটি হচ্ছে কি উনি একজন ব্যবসায়ী। যে ধরেন প্র্যাকটিস করে, ডাক্তারি করে, ওনার আইডেন্টিটি হচ্ছে উনি একটা ডাক্তার। হ্যাঁ, যে ল পাশে আছে ওনার আইডেন্টিটি হচ্ছে উনি একটা আইনজীবী, লয়ার। তাহলে আপনার আইডেন্টিটি কি হবে, এটা আপনি ঠিক করে নাই। আমি বুঝাতে পেরেছি? ফিউচারে আপনার আইডেন্টিটি কি হবে, সেটার জন্য আপনার আজকে কি আছেন, কোথায় যেতে চাচ্ছেন, তাহলে বুঝে যাবেন যে আমি এখন ছাত্র আছি, ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই, তাহলে আপনি আপনার আইডেন্টিটি পেয়ে গেলেন। তাহলে এটার জন্য আপনার পজিটিভ বিলিভ কি আছে, আপনার নেগেটিভ বিলিভ কি আছে, এটা নিয়ে আপনি কাজ করেন। বুঝাতে পেরেছি আমি? ওটা সাপোর্টিং বিলিভ কি আছে, ওটা আপনি দেখেন। আর নেগেটিভ সাপোর্টিং বিলিভ যেটা আছে ওটাকে আরও স্ট্রং করতে হবে, কনফিডেন্ট বাড়াতে হবে। আর যেটা দুর্বল জায়গা সেটাকে আস্তে আস্তে কি করতে হবে, সফলতায় পরিণত করতে হবে। এখন আসেন আমরা হ্যাবিট ফরমেশনটাকে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। হ্যাবিট ফরমেশনের অ্যাকচুয়ালি 4টে স্টেপ, বিজ্ঞানীরা এটা বলছে। একটা হচ্ছে কিউ, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রেভিং, থার্ড হচ্ছে রেসপন্স, ফোর্থ হচ্ছে রিওয়ার্ড। সবাই একটু আমার সাথে বলবেন, দেয়ার আর 4 স্টেপস অফ হ্যাবিট ফরমেশন। নাম্বার 1 কিউ, সবাই বলেন একটু কিউ। নাম্বার 2 ক্রেভিং, নাম্বার 3 নাম্বার 4 আবার একটু আবার ফার্স্ট নাম্বার 1, নাম্বার সেকেন্ড 2, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। থ্যাংক ইউ। এখন আমরা হ্যাবিট লুপটা দেখি। দেখেন এই যে হ্যাবিট লুপ 4টা, কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। কিউ হচ্ছে ট্রিগার দ্য ব্রেন দ্য ইনিশিয়েট আ বিহেভিয়ার। আমাদের যে কোনো কাজ আমরা যখন করি প্রথমে কিন্তু ব্রেইনে একটা কিউ তৈরি হয়, সাবকনসিয়াসকে সে একটা নাড়া দেয়। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি কিউ। যে কোনো কাজ, যে কোনো হ্যাবিট আমরা যখন রিপিট করি প্রথমে একটা আমার ব্রেইনের সাবকনসিয়াস একটা কি দেয়, নক দেয়। যখন আমার খিদে লাগছে, এটা আমি ফিল করি কিভাবে, আমার এখান থেকে অর্গানে যখন আমার ব্রেইনকে কি দেয়, একটা নাড়া দেয় যে আমার খিদে লাগছে, এটা হচ্ছে কিউ। এটা কিন্তু কিউ। ক্রেভিংটা হচ্ছে যে দ্য মোটিভেশনাল ফোর্স বিহাইন্ড এভরি হ্যাবিটস। এটা হচ্ছে যে ওয়ান্টিং দ্য কিউ। আমরা কিউটাকে কিভাবে চাই। এখন আপনার খিদে লাগছে, আপনি ভাত খেতে পারেন, আপনার কাছে অনেক অপশন আছে, বাট ক্রেভিংটা হচ্ছে কি আপনি যেটা খেতে পছন্দ করতে, এখন যেটা খেতে চাচ্ছেন, এটা হচ্ছে কি ক্রেভিং। আর রেসপন্স হচ্ছে আপনি যেটা খাবেন অ্যাকচুয়ালি। আর রিওয়ার্ড হচ্ছে এটা খাওয়ার পরে আপনার স্যাটিসফ্যাকশনটা। হ্যাঁ, এটা হচ্ছে খানার ক্ষেত্রে, যে কোনো গবেষণার যে কোনো বিষয়ে একটা কি থাকবে, কিউ থাকবে। আমরা আরও ডিটেলস করবো। তারপর হচ্ছে কিউর পর হচ্ছে ক্রেভিং, ওয়ান্টিং দ্য কিউ। হ্যাঁ, তারপর হচ্ছে রেসপন্স, আমরা ওই কাজটা করে ফেলবো
দেন হচ্ছে রিওয়ার্ড। এবং এটা গুড হ্যাবিট, শুনেন, অভ্যাস ভালো হোক মন্দ হোক, এটা ধরে রাখলে মানুষ কি হয়, আনন্দ পায়, ছেড়ে দিলে কষ্ট হয়। এর জন্য বদ অভ্যাস মানুষ সহজ ছেড়ে দিতে পারে না, জানে যে ওই অভ্যাসটা খারাপ। কিন্তু এই খারাপ অভ্যাসটা মানুষ যখন ধরে রাখে তখন সেটা কি হয়, হ্যাঁ, মানুষ কি হয়, মানে আনন্দ পায়। আবার যখন ছেড়ে দেয় তখন কি হয়, কষ্ট হয়। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন, তাহলে কিউর ট্রিগার কি করতেছে, ইনিশিয়েট করতেছে। কিউর কাজ হচ্ছে কি, বিহেভিয়ারটাকে ইনিশিয়েট করা। দেন ইন্ডিকেট দ্য রিওয়ার্ড ইনসাইড ন্যাচারালি ইন্টু ক্রেভিং। ক্রেভিংটা হচ্ছে কি, ওয়ান্টিং দ্য রিওয়ার্ড। হ্যাঁ, কিউ থেকে কি করা, রিওয়ার্ডে চলে আসা। তারপর হচ্ছে যে রেসপন্স অ্যাবাউট অবটেনিং দ্য রিওয়ার্ড। তারপর হচ্ছে কি আমরা রেসপন্স করব, তারপর কি হবে, আমাদের রিওয়ার্ড তৈরি হবে। তাইলে এটা আমরা কেন করি, দুইটা পারপাসে করি। একটা হচ্ছে আমরা স্যাটিসফ্যাকশনের জন্য, যে কোনো কাজ আমরা কিন্তু সন্তুষ্টির জন্য করি। এটা আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এটা গুড হ্যাবিট হোক আর ব্যাড হ্যাবিট হোক, এটা করলে এটা ডোপামিন, আমি একটু পরে আসবো। এটা আমাদের ব্রেনে কিছু হরমোন আছে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে আমরা কি হচ্ছে স্যাটিসফ্যাকশনের জন্য করি। এটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে দেখেন প্রবলেম ফেজ, সলিউশন ফেজ, এই চারটা ফেজকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি। কিউ এবং ক্রেভিংকে আমরা প্রবলেম ফেজে ঠিক করছি, সলিউশন ফেজে হচ্ছে রেসপন্স এবং রিওয়ার্ড। চারটা ফেজকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে কি প্রবলেম ফেজ, আরেকটা ফেজ হচ্ছে কি সলিউশন ফেজ। প্রবলেম ফেজ হচ্ছে কিউ অ্যান্ড ক্রেভিং, আর সলিউশন ফেজ হচ্ছে কি রেসপন্স এবং রিওয়ার্ড। আপনার ফোনটা বেজে উঠছে, এটা হচ্ছে কি কিউ। ক্রেভিং হচ্ছে আপনি ওইটাই ফোনটা চাচ্ছেন এখন, হ্যাঁ, আপনি কি করতে যাচ্ছেন, ফোনটা কোথায় আছে দেখতেছেন, এটা হচ্ছে কি ওই যে ওয়ান্টিং দ্য কিউ, এটা হচ্ছে কি ক্রেভিং। কিন্তু আপনি যখন ফোনটা ধরে ফেলছেন, হ্যাঁ, সেটা হচ্ছে কি রেসপন্স। ধরার পরে যে আপনার রিয়াকশনটা, এটা হচ্ছে কি রিওয়ার্ড। আবার ধর আপনি মেইল চেক করবেন, হ্যাঁ, বাট আপনি অনেক মেইল আনসার স্ট্রেস আপনি, সেটা হচ্ছে কি ক্রেভিং। মানে ওই যে মেইলটা চেক করা, ওইটা হচ্ছে ক্রেভিং। বাট ইউ বাইট ইউর নেলস, যে আপনি নোক, অনেকে আছে না টেনশন থাকলে কি করে নোক কামড়ায়, এটা হচ্ছে যে ওইটার কি রেসপন্স। আপনি টেনশনে আছেন, এটা দেখলে বোঝা যাচ্ছে কি হবে, আপনি কিন্তু নোক গালের মধ্যে কি, এটা বদভ্যাস। এটা বোঝা যাচ্ছে যে আপনি যখন মুখ দিয়ে কি দাঁত দিয়ে নোক ইয়া করছেন, তখন আপনি বোঝা যাচ্ছে আপনি টেনশনে আছেন। এটার একটা কি, এটা হচ্ছে এটা আপনার, এটা হয়তো ব্যাড হ্যাবিট, বাট এটারও একটা কি আছে, রিওয়ার্ড আছে। হ্যাঁ, তো ইউ ওয়েক আপ, তাহলে আপনি প্রথমে কি করতে চান, ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ একটা মানে একটা ভাব থাকে না, ঘুম ঘুম, আপনি একটু আগে অ্যালার্ট হতে চান। এটা হচ্ছে যে ক্রেভিং কিউ থেকে। আর রেসপন্স হচ্ছে কি আপনি একটা কফি খান, কফি খাইলে আপনি অ্যাক্টিভ হয়ে যান, ওইটা খাইলে আপনি স্যাটিসফাইড। এরকম প্রত্যেকটা জিনিস দেখেন, মানে ইউ স্মেল ডোনাট, আপনি বাইরে দিয়ে যাচ্ছে একটা ডোনাটের স্মেল আসছে, আপনার ব্রেইনে কি হয়েছে, এটা তো ডোনাট, এটা কিউ। তাইলে আপনি এটা যখন এটা খেতে চাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে কি ক্রেভিং। কিন্তু যখন খেয়ে ফেলছেন সেটা হচ্ছে কি রেসপন্স। খাওয়ার পরে যে স্যাটিসফ্যাকশনটা, ওটা হচ্ছে কি রিওয়ার্ড। ক্লিয়ার? বলছে ধরেন আপনি কাজের মধ্যে স্টাক হয়ে গেছেন, বলতেছে যে তারপর এখন হচ্ছে কি স্টাক হলে কি হয়, আমরা অনেক সময় ওভার স্টাক হলে ফ্রাস্ট্রেশন চলে আসে না, এটা হচ্ছে ক্রেভিং। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আপনি ফোন করছেন, এখন সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। আমরা সবসময় কি করি, যখন একটু মনটা আপসেট থাকে, তখন কারোর সাথে কথা বলার নাই, কিছু নেই, আমি নিজে নিজে মোবাইল চালাতে পারলাম, এটা হচ্ছে আপনার রেসপন্স। রিওয়ার্ড হচ্ছে এটা করার ফলে আপনার কি হচ্ছে, আপনার আসলে ডোপামিন রিলিজ হচ্ছে, আমরা ভালো লাগতেছে। কিন্তু আপনি এটা করেন কেন, আপনি জানেন যে ফেসবুক ইউজ করা লং টাইম ধরে ঠিক না, কিন্তু আপনার ব্রেন আপনাকে করাচ্ছে কেন। এখানে একটা প্লেজার হরমোন আছে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। যেমন আপনি অন্ধকার রুমে আছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠছেন, তখন আপনি কি চাচ্ছেন, এটা হচ্ছে কিউ। ক্রেভ হচ্ছে লাইট, আপনি যখন লাইটটা জ্বালাইলেন, এটা হচ্ছে কি রেসপন্স। আপনি সি চাচ্ছেন, আসলে আপনি দেখতে চাচ্ছেন। রাত্রে আপনি ঘুমাইছেন, তো আপনি ভোরে রাত্রে ঘুমিয়ে গেছে, তখন তো অন্ধকারে কিছু দেখছেন না, তাহলে আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে দেখার। ক্রেভিং হচ্ছে যে কি কিউ, বিহেভিয়ার অ্যালার্ট হচ্ছে কি আমি দেখতে যাচ্ছি। যখন আপনি রেসপন্স করতে লাইট দিচ্ছেন, এটা হচ্ছে কি রেসপন্স। এখন আসেন হাউ টু ক্রিয়েট এ গুড হ্যাবিট, হাউ টু ব্রেক এ ব্যাড হ্যাবিট। এখন আমরা চারটা স্টেপ দেখব। যখন আমরা আসলে গুড হ্যাবিট তৈরি করব, আমরা কি করব, কি হচ্ছে যে কি মেক ইট অবভিয়াস। কি হচ্ছে যে কি বিহেভিয়ার, যেটা আমার সাবকনসিয়াস আমাকে কি করবে, ট্রিগার করবে, আমরা সেটাকে কি করব, অবভিয়াস করবে। অবভিয়াস মানে কি স্পষ্ট। তারপর হচ্ছে যে মেক ইট অ্যাট্রাকটিভ, ক্রেভিং, আমি ওইটা কেন চাইবো, নিশ্চয়ই এটা অ্যাট্রাকটিভ হইতে হবে, নাহলে তো আমি চাইবো না। হ্যাঁ, তার মেক ইট ইজি, রেসপন্স, জিনিসটা এত সহজ হইতে হবে যাতে আমি বারবার এটা কি করতে পারি, উইদাউট এনি কনসাসনেস, মানে অটো পাইলট হয়ে যেতে পারি, যাতে আমি বারবার সেটা কি করতে পারি, রিপিট করতে পারি।
আর রিওয়ার্ড হচ্ছে মেক ইট স্যাটিসফাইং। আপনি যদি বারবার খুশি হন এই কাজটা আপনি বারবার কি করবেন, রিপিট করতে থাকবেন। স্যাটিসফ্যাকশনের বিষয়টা কি হচ্ছে, রিপিটেশন। আপনি যখন খুশি হয়েছেন এই কাজটা আপনি আবার করবেন, ব্রেন আবার করবে, আপনিও করতে চাইবেন। কেন? ওই কাজটা করলে আপনার কি লাগে, ভালো লাগে। আমরা সেই কাজটা বেশি করি না যেটা করতে আমার ভালো লাগে। আপনার রেস্টুরেন্ট হিসেবে পড়ালেখাটা ইম্পর্টেন্ট, বাট আপনার বন্ধুদের সাথে আড্ডা মারতে ভালো লাগে। ফ্যামিলির চাপ এত কিছু, আপনি কোনো কিছুকে গ্রাহ্য করতে সুযোগ পেলে বন্ধুদের সাথে আড্ডা মেরে কেন? আপনার ওটা মারতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে কী লাগে, ভালো লাগে। তাহলে আপনার যেখানে স্যাটিসফ্যাকশন আছে সেটা কি হবে, রিপিটেশন। রিপিটেশন হলে আমরা কী করবো, এটা হ্যাবিট হয়ে যাবে। এটা তো সিম্পল, এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গুড হ্যাবিট। আর আমরা যদি এখন এটা যদি ব্রেক করতে চাই, উল্টাটা করতে চাই, তাহলে আমরা কি করব, মেক ইট ইনভিজিবল। আমার মোবাইল বেশি ইউজ করতেছি, আমি বাসায় গেছি, মোবাইলটা রেখে দিব আমি 3 ঘন্টার জন্য, থাকবে না, রিং আসুক মেসেজ যা আসুক, আমি মোবাইল 3 ঘন্টা কি করে দিব, ফেলে রাখবো। এটা তারপর হচ্ছে কি, মেক ইট আনঅ্যাট্রাকটিভ। ওই যে ওখানে ছিল যে ক্রেভিংয়ে কি অ্যাট্রাকটিভ, এখন যেহেতু আমি উল্টাতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি কি করব, এখন আনঅ্যাট্রাকটিভ করে ফেলবো। মোবাইলে আমি চার্জ কম দিব, মোবাইল মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমার যেসব কাজ করতে পছন্দ না এগুলোই আমি মোবাইলে করব, যাতে আমার কাছে কি মোবাইলটা কি লাগে, আস্তে আস্তে ব্যাপারটা কমে যায়। মেক ইট ডিফিকাল্ট, রেসপন্সটা হবে যে কি, ওটাতে ছিল যে মেক ইট ইজি, আর এখানে হচ্ছে কাজটাকে আমি ডিফিকাল্ট করে ফেলবো, কঠিন থেকে কঠিনতর করব। কঠিন হলে কি হবে, একসময় আমি ছেড়ে দিব। আর মেক ইট আনস্যাটিসফাইং, এবং এটা করার পরে আমার একটা অসন্তুষ্টি তৈরি হতে হবে, যার কারণে ওই কাজটা যাতে আমি না করি, ব্রেন এটা বুঝে নেবে বারবার। যখন আমি করব, আমি যখন দেখবো যে আমি আনস্যাটিসফাইড, তাহলে আস্তে আস্তে ওইটার প্রতি একটা কী হয়ে যাবে আমার। হ্যাঁ, তাহলে গুড হ্যাবিট প্রক্রিয়া যেটা, ব্যাড হ্যাবিট প্রক্রিয়া সেটা, বাট রিভার্স। গুড হ্যাবিটে আমরা যেটা করব, ব্যাড হ্যাবিটে আমরা সেম কাজটা করব, উল্টা। গুড হ্যাবিটে আমরা মেক ইট স্পষ্ট করব, অবভিয়াস। ব্যাড হ্যাবিটে কিউতে আমরা কি করব, ইনভিজিবল, এটা অদৃশ্য করে দিব। আর ক্রেভিংয়ে আমরা করব যে মেক ইট অ্যাট্রাকটিভ, এখানে করব যে মেক ইট আনঅ্যাট্রাকটিভ। ওখানে রেসপন্সে মেক ইট ইজি, এখানে করব যে মেক ইট ডিফিকাল্ট। আর রিওয়ার্ডে ওইটা করবো যে মেক ইট স্যাটিসফাইং, আর এখানে করবো যে কি, মেক ইট আনস্যাটিসফাইং। দেখেন এই যে হ্যাবিট লেভ, কিউতে মেক ইট অবভিয়াস, ক্রেভিংয়ে মেক ইট অ্যাট্রাকটিভ, রেসপন্সে মেক ইট ইজি, রিওয়ার্ডে মেক ইট স্যাটিসফাইং। এখন আসেন ফ্রম এ টু ফর্ম এ গুড হ্যাবিট টু ব্রেক এ ব্যাড হ্যাবিট। ওই যে স্টেপ দেখেন, কিউতে হচ্ছে যে ফার্স্টের রুলে হচ্ছে কি, মেক ইট অবভিয়াস, আর ওটা হচ্ছে মেক ইট ইনভিজিবল। আমি যেটা একটা আবার সামারি করছি আর কি। ক্রেভিং হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ, মেক ইট আনঅ্যাট্রাকটিভ। তারপর রেসপন্স হচ্ছে মেক ইট ইজি, অ্যান্ড হচ্ছে মেক ইট ডিফিকাল্ট। আর রিওয়ার্ড হচ্ছে মেক ইট স্যাটিসফাইং, আর হচ্ছে মেক ইট আনস্যাটিসফাইং। এটা হচ্ছে রিওয়ার্ড। তাহলে আমরা এখন বুঝে গেছি ভালো হ্যাবিট তৈরি করতে হলে আমার কি করতে হবে, খারাপ হ্যাবিট তৈরি মানে ব্রেক করতে হলে তার উল্টাটা করতে হবে। ক্লিয়ার সবাই? আমাদের সবাই কনভিন্স তো? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে যদি জিজ্ঞেস করতেন, না বুঝলে জিজ্ঞেস করুন, অসুবিধা নেই, আমি আবার এক্সপ্লেন করব। এখন আসেন, দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে এসেনশিয়ালিজম, একটা হচ্ছে এফোর্টলেস। হ্যাঁ, এসেনশিয়ালিজম হচ্ছে কি, টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজটা করা হচ্ছে কি এসেনশিয়ালিজম। এফোর্টলেস হচ্ছে টু ডু ইট রাইট ওয়ে। আমরা যেটা করব বিহেভিয়ার এফোর্টলেস, যখন আমরা পজিটিভ হ্যাবিট তৈরি করব, যখন আমরা মেক ইট অবভিয়াস হবে, মেক ইট অ্যাট্রাকটিভ হবে, মেক ইট ইজি হবে, মেক ইট স্যাটিসফাইং হবে, এই কাজটা করাটা আমার জন্য আস্তে আস্তে এফোর্টলেস হয়ে যাবে। আমরা যত বেশি রিপিটেশন করব, যত রিপিট করবো, বারবার করতে থাকবো, এটা এফোর্টলেস হয়ে যাবে। আমি আপনাদেরকে ইজি করে বুঝাই এফোর্টলেস। ধরেন আপনি একটা পাথর পাহাড়ের উপরে তুলবেন, এটা কঠিন না সহজ? একটু আনসার দেন। কিন্তু পাহাড়ের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেন, এটা চলে যাবে না? এটা হচ্ছে এফোর্টলেস। পানি, এই নদীর পানি এদিক থেকে এদিকে, যখন আপনি যদি জোয়ারের অনুকূলে থাকেন, তাহলে আপনি কিন্তু দাঁড়ায় থাকলেও কিন্তু চলে যাবেন, এটা হচ্ছে এফোর্টলেস। আপনি ধরেন জোয়ারের অনুকূলে যাচ্ছেন, যেদিকে জোয়ার যাচ্ছে ওইদিকে যাচ্ছেন, তখন যদি আপনি একটু অল্প করে কি করেন, কাজ করেন, তখন আপনার নৌকাটা অনেক দূর চলে যাবে। কারণ নৌকার পানির স্রোত যেদিকে যাচ্ছে, আপনি কি করতেছেন, একই দিকে যাচ্ছেন। আমি ওটাই বুঝাতে যাচ্ছি, এফোর্টলেস, মেক ইট ইজি অবভিয়াস, একদম ইজি করে ফেলা। আর যদি আপনি যদি প্রতিকূলে যান, ব্যাড হ্যাবিট হচ্ছে প্রতিকূলে যাওয়া। আপনি যতক্ষণ করবেন, পানি কিন্তু আপনাকে উল্টা দিক থেকে ফেলতেছে, আপনি যতবার চাপবেন অত আগাইতে পারবেন না। আবার যখনই টায়ার্ড হবেন দেখবেন আপনি পিছনে চলে যাচ্ছেন। তাহলে ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে আমরা কি করব, ডিফিকাল্ট করে ফেলবো আমরা। আর গুড হ্যাবিটের ক্ষেত্রে আমরা কি করব, এফোর্টলেস করব। মানে আমরা সূত্রের অনুকূলে থাকবো, আমার এফোর্ট, ফোকাস সব কিছু
গুড হ্যাবিটে কী হবে, যখন আমি লাগাবো রিপিটেশন করবো, এটা কি হয়ে যাবে, এফোর্টলেস, এটা আমি ইজিলি করতে পারবো। আপনারা বই পড়ার একটা ভালো অভ্যাস তৈরি করতে চাচ্ছেন, এক পাতা দিয়ে শুরু করে প্রথমে এক প্যারাগ্রাফ পড়েন, ওটা নিয়ে বুঝেন, পরের দিন আরেকটু বাড়ান, পরের দিন আরেকটু বাড়ান, এরকম যদি আপনি অল্প অল্প করে বাড়াতে থাকেন, 1 বছর পরে বুঝছেন এটা কোথায় যাবে, এবং ব্রেইন আপনাকে বাধা দিবে না। এবং যদি আপনি আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে ওই বিষয়টিই পড়েন, তাহলে দেখবেন যে আপনার কি লাগবে, আপনার জন্য সেটা কী হয়ে যাবে, স্যাটিসফাইং। আপনি যে বিষয়ে আপনার খুব কিউরিয়াসিটি আছে, এই বিষয়টা জানতে হবে আমার, হ্যাঁ, ওই বিষয় নিয়ে যখন পড়বেন, দেখবেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে একটা বই পড়ে ফেলা আপনার জন্য কোনো বিষয়, বুঝে পড়া একদম বুঝে আপনি 1 সপ্তাহের মধ্যে পুরো বইটা অ্যানালাইসিস করে পড়ে ফেলতে পারবেন। তাহলে এটা হচ্ছে এফোর্টলেস হয়ে যাচ্ছে। আপনি তখন দেখবেন যে কোনো অবস্থাতে আপনি পড়তে পারবেন, আপনার এটা ব্রেনেও অ্যালাউ করতেছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি যেটা পছন্দ করেন না, ধরেন কেউ ম্যাথ ভয় পায়, ও এখন পরীক্ষায় পাস করার জন্য ম্যাথমেটিক্স পড়তে হচ্ছে, ওর অবস্থা কী হবে, বিহেভিয়ার কী হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন ওর জন্য। ও ব্রেইনে প্রোগ্রামিং আছে যে কি ম্যাথটা খুব কঠিন, তারপর ম্যাথের পরীক্ষা, হ্যাঁ, তার প্রেশার নিতে হচ্ছে, ম্যাথ সে বুঝে না কেন, আসলে ওই বিলিফ সিস্টেমের কারণে যতটা ডিফিকাল্ট ছিল তার চেয়ে বেশি ডিফিকাল্ট আমরা করে ফেলছি এটা, যার কারণে আরেকজন দেখা যাচ্ছে যে কি ম্যাথটাকে কি সহজে করে ফেলছে। আমি যখন ইউনিভার্সিটিতে চিরাংসি ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে, তখন আমাদের একটা বিজনেস ম্যাথ ছিল, ওটা সায়েন্স বেস ছিল, তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল যে কমার্স। টিচার যখন পড়াচ্ছিল, পাবলিক ইউনিভার্সিটির টিচাররা তো আর প্রাইভেটের মতো অত বেসিক নেই, ওরা যাদের বেসিক আমরা নিয়ে আসছি, তো পড়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এবং সায়েন্সে যারা পড়ে আসছে ওরা কিন্তু রেসপন্স করতেছে, স্যার ওই তালে যাচ্ছে, খুব দ্রুত শেষ হয়ে গেছে, হ্যাঁ, বাট আমি কিছু বুঝার আগে শেষ হয়ে গেছে। তাই আমরা কি এটা শিখি নেই? পরে দেখা যায় যারা ক্লাসে প্রথমে বেশি বুঝতো, রেজাল্ট দেওয়ার পরে সবচেয়ে বেশি আমি পাইছি। তার মানে কি আমি রিপিটেশনের মাধ্যমে ওটাকে ইজি করছি, বারবার রিপিট করার মাধ্যমে কি আমি ওদেরকে, যারা আমার থেকে বেশি বুঝতো ওদেরকে ছাড়াই কিন্তু চলে গেছি। আপনারা এই কাজটা করেন, এটা কঠিন কোনো কিছু বিষয় না, বুঝা গেছে? তাইলে হচ্ছে কি আমরা যাই অ্যাচিভ করতে চাই, এটা কি এফোর্টলেস, হ্যাঁ। আর যেটা আমরা ব্যাড হ্যাবিট রিমুভ করতে চাই, সেটা আমরা কি করব, ডিফিকাল্ট করব। যখন ডিফিকাল্ট করে ফেলবেন, কারণ একটা খারাপ অভ্যাস, এটা আপনি এতদিন আনন্দ পেতেন, এখন কি করতে হবে আপনাকে, ডিসস্যাটিসফাইং, এটা কঠিন করে ফেলতে হবে। তাইলে কিন্তু কতদিন পরে দেখবে ব্রেন আস্তে আস্তে এটা কি করে ফেলতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট যে অভ্যাসটা তৈরি করতে চাই ওটাকে আমরা কি করবো, ইজি করব, অ্যাট্রাকটিভ করবো, আর কত সুন্দরভাবে করা যায়, হ্যাঁ, ইজি করব। এবং করার পরে আমাদের একটা কি থাকবে, ফিলিংসটা যখন পজিটিভ থাকবে, আপনি দেখেন ভিজুয়ালাইজেশন বিজ্ঞানের একটা কনসেপ্ট আছে না, যা ভিজুয়ালাইজ করে মানুষ তা অ্যাচিভ করতে পারে। মানুষের কিন্তু যা আসে আগে কিন্তু স্পিরিচুয়াল ডাইমেনশনে আসে, ফিজিক্যাল ডাইমেনশনে কিন্তু পরে আসে। আপনি যা কল্পনা করেন এমন কিছু পাই না, এটা লটারি না জীবনে, আপনি যাই করেন তাই পান। তার মানে আপনি যা চিন্তা করেন তাই পান, যা চিন্তা করেন ওইটা পান না কিন্তু, বুঝতে পারছি? তাইলে আগে কি হয়, স্পিরিচুয়াল ডাইমেনশনে তৈরি হয়, তারপর ফিজিক্যাল ডাইমেনশনে এটা কি আসে। এখন আমরা আরো ডিটেলস দেখব, আমরা দেখবো যে মেক ইট অবভিয়াস, সেটা আমরা কিভাবে করব। উই টেন্ডস টু ডু থিঙ্ক অন অটোপাইলট হচ্ছে আমরা রিয়েলাইজ করতেছি, আমরা করতেছি, মানে সাবকনসিয়াস। আমাদের মাইন্ডটা দুই ধরনের, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে কি সাবকনসিয়াস মাইন্ড। আমাদের কনসিয়াস, আমরা যারা রাইট হ্যান্ডেড, আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে কোনটা, রাইট ব্রেন না লেফট ব্রেন। আর আমাদের সাবকনসিয়াস হচ্ছে কি রাইট ব্রেনটা। আর যারা বামহাতি, ওরা কিন্তু রাইট ব্রেন বেশি ইউজ করে। দেখবেন যে আমেরিকাতে কিন্তু লেফট হ্যান্ডেড লোক বেশি, এবং লেফট হ্যান্ডেড লোক কিন্তু ওরা একটু জিনিয়াস হয়, কারণ ওরা ব্রেনের রাইট অংশটা ব্যবহার করতে পারে, এবং ওরা অনেক বেশি ইমাজিনেটিভ। ছোটোবেলা থেকে এই জিনিসটা যারা লেফট হ্যান্ডে লেখে আর কি, এটা আমি বলতেছি না, সায়েন্স বলতেছে, আমার কথা না এগুলো। তাইলে হচ্ছে আমরা কী করবো, আনকনসিয়াসলি, অনেক সময় হয় না আপনাদের যে আপনারা সবসময় একটা কনসিয়াস অ্যালার্ট থাকে যে কি ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, লাইট বন্ধ করতে হবে, একটা অ্যালার্ট থাকে না আমাদের। তো এখন দেখা যাচ্ছে আপনি হেঁটে গেছেন, 2 রুম পরে চলে গেছে, আরে লাইটটা বন্ধ করিনি, কিন্তু আসার পরে দেখেছে লাইট বন্ধ হয়ে গেছে। লাইটটা কিন্তু আপনিই বন্ধ করছেন সাবকনসিয়াসলি, আপনি এটা করছেন যে আপনি জানেন, অবচেতন মনে করে ফেলছেন। ওইখানে যাওয়ার পরে ড্রয়িং কিনে ওখানে তো লাইট বন্ধ করি না, গিয়ে দেখেছে লাইট বন্ধ, আসলে কে বন্ধ করছে, আপনিই বন্ধ করছেন। মানে এটা আপনার ব্রেনে আছে, তো এটা আপনি করে চলে গেছেন অটোমেটিক, এটা হচ্ছে অটো পাইলট আর কি। আমাদের এই কাজগুলোকে, যেসব ভালো অভ্যাস, আমাদেরকে এইগুলোকে অবভিয়াস করে ফেলতে হবে, যাতে আমরা সাবকনসিয়াস মাইন্ডে এটা কি করতে পারি, আমরা করতে পারি সবসময়। আমরা যখনই চাইবো সেটা আমাদের অটোমেটিক হয়ে যাবে, কারণ এটা অটোপাইলট। সাবকনসিয়াস মাইন্ডও এটা একটা, ওই যে নিউরোপ্লাস্টিসিটি অফ ব্রেন বলছে, যে ব্রেন একটা রিপিটেশনের কারণে একটা পাথওয়ে তৈরি হয়ে যাবে। ওই কাজটা যত আমরা করতে থাকবো আমাদের স্কিল বাড়বে, এবং আমরা দ্রুত কী করতে পারবো,
আরও আমাদের কি পারফরমেন্স দিন দিন বাড়তে থাকবে। এখন মেক ইট অবভিয়াস এর কিছু ব্যাপার আছে। ওই যে কিউ, মেক ইট অবভিয়াসটা কোথায় ছিল? আমাদের কিউতে ছিল, মনে আছে না ভুলে গেছেন? গুড হ্যাবিটের প্রথমে কিউর এক নম্বর লাইনে ছিল যে কি, মেক ইট অবভিয়াস। বলছে যে হ্যাবিট বিকাম অটোমেটিক, এতে বললাম চেঞ্জ ইউর বিহেভিয়ার। ওই যে পয়েন্টিং অ্যান্ড কলিং ইজ এ স্ট্র্যাটেজি, যেটা জাপানিরা খুব ইউজ করে। একটু ছবিটা এটা হচ্ছে ট্রেনের ক্ষেত্রে, একটা ট্রেন আসতেছে না, এগুলো হচ্ছে রেসপন্স। ওই যে ইশারা দিচ্ছে ওই দূর থেকে, কিন্তু ওই যে সাদা সাদা ওটা দেখতেছে, ওই ওর ইশারায় ও বুঝে গেছে ও কি বুঝাতে চাচ্ছে। এই যে ইশারা দিছে অনেক দূর থেকে। হ্যাঁ, এই যে ডাক্তারেরা কাজ করে, কথা বলে কম, কিন্তু আমাদের এখানে একজন ডাক্তার আছে কৌশিক সাইন ভাই। রোগীরা অনেক সময় যখন খারাপ রোগ থাকে, রোগীরা যদি সেটা জানতে পারে, ওনারা আতঙ্কিত হইতে পারে, তখন ওনারা কিন্তু ইশারা ইঙ্গিতে কথা বলে ফেলে। কিন্তু ওরা একজন ডাক্তারের ভাষা বুঝে, রোগীকে কিন্তু সে পজিটিভলি মোটিভেট করতেছে, আর কিছু হয় না, ঠিক হয়ে যাবে। কিন্তু ক্যান্সার পেশেন্ট, ও তো বেশি দিন সার্ভাইভ করবে না। ওকে যদি বলে যে আপনি বাঁচবেন না, তাহলে তো এমনি ভেঙে যাবে। তো ওনাকে বলছে আরে কোনো বিষয় না, এগুলো এই জ্বর এগুলো হয়, এই সেই। আপনি ওনাকে কি করতেছেন? পজিটিভলি মোটিভেট করতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট। এটা জাপানিরা খুব ইউজ করে, যে এই যে বিভিন্ন সিগন্যাল, ইশারাগুলা, এক একটা সিগন্যাল এক একটা কিছু কি করতেছে, নির্দেশনা দিচ্ছে। ওই যে ট্রেনে সেটা সে ইউজ করতেছে। ওই যে ড্রাইভারের সিগন্যাল দেখে সে 300-400 ফিট দূরে বসতেছে, ও কি বলতে চাচ্ছে? হয়তো সিগন্যাল দিচ্ছে সে দাঁড়াবে না, তার মানে ট্রেনটা চলে যাবে, প্যাসেঞ্জার নাই এখানে। অথবা সিগন্যাল দিচ্ছে দাঁড়াবে, তাহলে ওখানে সিগন্যাল আমার মিনিং আছে কোন ট্র্যাকে দাঁড়াবে। ওরা ইশারায় কিন্তু কথা বলে ফেলতেছে, কিন্তু ওরা ইউজ করতেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে হ্যাবিট স্কোর কার্ড, আরেকটা টুলস আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে হ্যাবিট স্কোর কার্ড। আমরা যে কাজগুলো করি আর কি, তো ওগুলো আমরা একটা দাগায় রাখতে পারি। মানে ওই আমরা কিন্তু বেশি অ্যাক্টিভিটি করি না, আমরা যদি প্রতিদিন সকাল থেকে কিন্তু একটা চার্ট করেন আমরা কি কি করি, এগুলো আসলে হ্যাবিট। আমরা দেখবেন যে অনেক কাজ করেন এমন না, ওগুলো আমরা তৈরি করে ফেলতে পারেন। তৈরি করলে দেখবেন যে এরকম একটা তালিকা চলে আসবে, যে আপনি কি করেন, ওয়াকআপ হন, এরকম করে দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো কাজ আছে। তার মধ্যে আমরা একটা হ্যাবিটের একটা স্কোর কার্ড করবো। সবগুলো হ্যাবিট কিন্তু আমার গুড না, যেসব হ্যাবিটগুলো আমরা ভালো সেগুলো আমরা প্লাস দিব, আর যেগুলো খারাপ সেগুলা মাইনাস দিবে। আর কিছু হ্যাবিট হচ্ছে ভালো না খারাপ না, নিউট্রাল, এরকম একটা চার্ট তৈরি করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার যে হ্যাবিটগুলো আছে এগুলোর মধ্যে কোন হ্যাবিটগুলো ভালো। এটা আপনি এমনি আইডেন্টিফাই করতে পারবেন না, লিখলে পারবেন। চিন্তা করেন, যদি দেখেন যে চিন্তা করলে দেখবেন যে আপনার মধ্যে কিছু ভালো গুণও আছে। সব 200 গুণে মানুষ, আমরা একটা কথা বলি না, আপনার মধ্যে দেখবেন যে অনেক ভালো ভালো হ্যাবিট আছে, যেটা আপনি হয়তো যদি অ্যাকনোলেজ করেননি। আবার দেখবেন যে মারাত্মক কিছু কি ব্যাড হ্যাবিট আছে, আর কিছু হ্যাবিট আছে এগুলো ভালো খারাপ কিছুই না। তাহলে আগে আইডেন্টিফিকেশন আপনি কি করেন, অবভিয়াস করার আগে আপনি আইডেন্টিফাই করেন যে আপনার অবস্থা কি। হ্যাঁ, একটা স্কোর কার্ড আমরা একটা এঁকে ফেলেন, মানে লেখেন যে ভালো ভালো কি হ্যাবিট আছে, এটা একটু লিখবেন, এটা আপনি একটা প্লাসে রাখলেন। মাইনাস কেন? এটা ভালো হ্যাবিটগুলো আপনার জীবনে কি আসবে, পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, এই জন্য এটা কি প্লাস। আর মাইনাস কেন? ব্যাড হ্যাবিট, ওটার দ্বারা আপনি কি হবেন? আমি বলছি 1% ইমপ্রুভমেন্ট। ওটাতে মজার বিষয় কি জানেন, আপনি যদি নেগেটিভ হ্যাবিট থাকে তাহলে প্রতিদিন 1% নেগেটিভ হচ্ছেন না আপনি, এটা আপনি জানেন না, কিন্তু এটাও কম্পাউন্ডিং হচ্ছে অবচেতনে। আপনি যখন কোনো একটা ব্যাড হ্যাবিট রাখতেছেন, এটা রিপিট হচ্ছে। সায়েন্স বলতেছে ডেইলি আমরা 50,000 থট আমাদের ব্রেনে আসে, কনসাস আর সাবকনসাস মিলে। তার মধ্যে ম্যাক্সিমাম একটা মানুষ 500টা চিন্তা করতে পারে। আমরা ক্ষণে ক্ষণে চিন্তা করি না, দেখা যায় কনসাসলি 500, তাহলে বাকি 49,500 কি রিপিটেশন, এবং মোস্ট অফ দ্য রিপিটেশন হচ্ছে নেগেটিভ। এগুলো আমরা সাবকনসাসে কি করছি, নেগেটিভলি। কলিং অ্যান্ড কোডিং একটা টেকনিক দেখছি। সেকেন্ড টেকনিক দেখলাম যে কি স্কোর কার্ড। থার্ড হ্যাবিট হচ্ছে স্ট্যাকিং, হ্যাবিট স্ট্যাকিং। স্ট্যাক করা মানে একটা ওল্ড হ্যাবিটের সাথে এটা ব্রেনে আছে কিন্তু অ্যাসোসিয়েশন, আমরা নতুন কিছু কিন্তু শিখি না। একটা স্পেসিফিক প্ল্যান ফর হোয়াট দে উইল পারফর্ম নিউ হ্যাবিট আর মোর লাইকলি ফলো থ্রু। আপনাকে আজকেই বাঁচতে হবে, আগামীকালটা যখন আসবে সেটার সাথে আরেকটা কাজ কি করতে হবে আমাকে, মানে এটা হচ্ছে একটা ওয়াই, মানে একটা ওয়ে হচ্ছে যে কারেন্ট হ্যাবিট যেটা আছে এটার সাথে আমি একটা নতুন হ্যাবিট কি করব, যোগ করব। এই দেখেন এখানে এই যে ইউজ দ্য কাউন্টার্স অফ বিহেভিয়ার টু ইউর অ্যাডভান্টেজ বলছে, কারেন্ট হ্যাবিট অ্যান্ড আই উইল নিউ হ্যাবিট। মানে একটা আমি অভ্যাস তৈরি করবো, সকালে আমি নাস্তা করব, নাস্তা করে আমি দাঁত ব্রাশ করবো, এরপর আমি পড়তে বসবো। ওই যে নাস্তা করা দাঁত ব্রাশ করাটা হচ্ছে কি ওল্ড হ্যাবিট, নতুন হ্যাবিট তৈরি হবে যে কি
বই পড়াটা। এখন দেখেন এখানে হ্যাবিট স্ট্যাকিংয়ের তাইলে কি করব, এই যে এখানে বলছে যে মোর প্র্যাকটিক্যাল হচ্ছে কি আফটার আই কারেন্ট হ্যাবিট, তাইলে হ্যাবিট আই নিড, এবং কি বলছে আই উইল বলছে যে ফর এক্সাম্পল ইফ ইউ এনজয়িং ওয়াচিং টিভি ইউ মে রাইট আফটার আই ইট ব্রেকফাস্ট ক্লিন মাই রুম, আফটার আই ক্লিন মাই রুম আই উইল ওয়াচ টিভি। তাহলে এখানে আমি কি করলাম, আমার যে কাজটা আছে ওটার সাথে কিছু ভালো কাজ ঢুকিয়ে ফেললাম প্রথমে। আমার গুড হ্যাবিট এমনি বিল হবে না, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিল হবে। তা আপনি যে কাজটা করেন, যেটা আপনার মাইন্ড বেশি করতে চায় বা এনজয় করেন, ওটার সাথে আরেকটা কি করবেন, লিঙ্ক করে ফেলবেন গুড হ্যাবিট। তাইলে এটা করাটা আপনার জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এটাকে বলতেছে হ্যাবিট স্ট্যাকিং। ওই দেখেন হ্যাবিট 1 ওইটার সাথে লিঙ্ক করতেছে কি হ্যাবিট 2, ওটার সাথে হ্যাবিট 3, এটার সাথে হ্যাবিট 4। তার মানে কি এখানে দেখা যাচ্ছে হ্যাবিট 1 হচ্ছে যেটা আমার আগে থেকেই আছে বিল করা, ওটার সাথে আমি ধরেন হ্যাবিট 2টাও আগে থেকে বিল করা আছে, ওটার সাথে আমি লিঙ্ক করবো যে হ্যাবিট 3, 4। তাইলে আমি আগের সাথে যেটা বিল আছে এটার সাথে যখন আমি অ্যাসোসিয়েশন করব, এই যে আমাদের সব কিছু কি মনে থাকে না, এটা হচ্ছে লিঙ্ক মেথড অফ মেমোরি। আমরা পুরনো জিনিসের সাথে আমাদের নিউরন নতুন জিনিস অ্যাড করে, এটা আপনি জানেন না, এটা সায়েন্স বলতেছে কি অ্যাডিং, এটা হচ্ছে লিঙ্ক। এখানেও সেম, আপনি যখন লিঙ্ক করবেন ওটার সাথে এটার সাথে যখন মিলিয়ে ফেলবেন, একটা সময় পরে ওই যে দাঁত ব্রাশটা যেমন অবভিয়াস ছিল, পড়াটাও অবভিয়াস হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি কি হ্যাবিট স্ট্যাকিং। মানে আমি যখন আরেকটা হ্যাবিট যেটা আমার অলরেডি বিল্ড আছে গুড হ্যাবিট, ওটার সাথে আমি যখন আরেকটা হ্যাবিট কী করবো, যোগ করব, ওইটার সাথে ওইটা যখন আমি প্যারালালি কিছুদিন করতে থাকবো, তখন ওইটার পরে ওইটাটাও কি হয়ে যাবে, অটো পাইলট হয়ে যাবে, কনসিয়াসলি হয়ে যাবে। মানে আমি সবসময় রিপিট করবো কি, ওইটা করার পর এটা আমার কনসিয়াস থাকবে কি, কনসিয়াস মাইন্ডে আমি করবো যে হ্যাবিট 1-এর সাথে হ্যাবিট 2টা, এটা বিল করতে চাচ্ছি তো 1 করার সাথে এটা আগে বিল করা আছে, আমি 2টা কি করে ফেলবো, যোগ করব। যখন আমি হ্যাবিট 1 করবো, এরপর আমরা কোথায় চলে যাব, হ্যাবিট 2তে চলে যাব। হ্যাঁ, আমরা নতুন একটা হ্যাবিট, এটা যখন আমরা বারবার রিপিট করতে থাকবো, কোনো সময় দেখবেন যে ওইটা যেমন অবভিয়াস হয়ে গেছে, কিছুদিন পরে দেখবেন যে এই নতুন হ্যাবিটটাও কি হয়ে গেছে, আপনার জন্য অবভিয়াস হয়ে গেছে। তাহলে মোটিভেশনটা বলতেছে ওভাররেটেড। আমরা কিন্তু মোটিভেশন অনেক কিছু বলা যায়, কিন্তু পারফর্ম এরকম হুজুরে প্রতি শুক্রবার ওয়াইজ করতেছে না, বা ওটা কি আমাদের কি পরিবর্তন করতে পারতেছে, মনে হয় না। কেন, আসলে মোটিভেশন দিয়ে হবে না, বলছে কি সেলফ কন্ট্রোল ইজ দ্য শর্ট টার্ম স্ট্র্যাটেজি। তাহলে আমরা এখন এমন একটা প্রসেসে আমরা কি করব, আমরা সিস্টেম ডেভেলপ করব। সায়েন্স হচ্ছে কি, আমরা যখন সিস্টেম ডেভেলপ করবে, সিস্টেম উইল স্পিক। দেখা যায় বড় অর্গানাইজেশনের কর্তা উনি দেশেই থাকে না, বাট ওনার অর্গানাইজেশন সাকসেসফুলি চলতেছে। কেন, উনি একটা সিস্টেম বিল্ড করে ফেলছে, যে সিস্টেমটাই অর্গানাইজেশনটা কি করতেছে, রান করতেছে। আপনিও নিজের মধ্যে এমন একটা সিস্টেম তৈরি করবেন, যে সিস্টেমের কারণে আমরা সব কিছু কী হবে, অটো পাইলট কনসাসলি সব কিছু কী হয়ে যাবে, ঠিকভাবে হবে। এখন মেক ইট অবভিয়াস তো চলে গেল, আমরা কয়েকটা এখন আমরা আসবো যে এটা অ্যাট্রাকটিভ করবো কীভাবে, মেক ইট অ্যাট্রাক্টিভ। আমাদের কিউর পরে কী ছিল, ক্রেভিং, ওয়ান্টিং দ্য কিউ, এটা ছিল যে কি মেক ইট অ্যাট্রাকটিভ। আমরা এখন অ্যাট্রাকটিভ কীভাবে করবো এটা দেখেন, বলছি ইউ ওয়ান্ট অ্যান্টিসিপেট রিওয়ার্ড মোর দেন রিওয়ার্ডস। তাইলে হচ্ছে কি থিঙ্কিং অ্যাবাউট ভেকেশন আর বিইং অন ভেকেশন। আমরা কিন্তু থার্ড স্টেপে গিয়ে পারফর্ম করবো, কিন্তু সেকেন্ড স্টেজে আমি যখন কিউ ধরুন আমি ভ্যাকেশনে, আমার এখন মনে হচ্ছে যে আমার বিয়ে আমার একটু বেড়াতে যাওয়া দরকার, তাহলে আমি অতীতে কি বেড়াতে যাইনি, ওটা আমি ইমাজিন করব যে আমি গেলে কি হবে, বা আমরা ইমাজিন করব। তাহলে আমরা যখন ওইটা কল্পনা করবো, ওই কাজটা করা আমার জন্য কি হয়ে যাবে। আপনারা কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট করেন, যখন আমার একটা বন্ধু একটা ফোন কিনে, ও যখন বলে যে এটা ভালো, এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর পড়ে যায়, কিন্তু কিছুদিন পর এটার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়, পরে এটা আমরা কনভিকশন বলি বিজনেসের ভাষায়, কনভিকশন হয়ে যায়, এটা আপনার কিনতে হয়, পরে আপনি অস্থিরতা তৈরি করেন এটা কেনার জন্য। সেম এখানে অ্যাট্রাকটিভ করে ফেলতে হবে বিষয়টাকে, যাতে করে আমার কি হয়, টেম্পটেশন বিল্ডিং। অ্যাট্রাকশনের একটা উপায় হচ্ছে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আর হোয়াট ইউ নিড টু ডু। এখন আমি টিভি দেখতে চাচ্ছি, আমার টিভি দেখাটা আমার অভ্যাস, তো কিন্তু আমাকে কিন্তু হেলথ ঠিক রাখার জন্য আমাকে কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এখন আমি টিভিও দেখবো, আমার খেলা দেখা আমার একটা অভ্যাস, আমি খেলাটা দেখবো, কিন্তু খেলা দেখতে দেখতে আমি রানিং মেশিনে কি এক্সারসাইজটা করে ফেলবো, দুইটা। তাইলে আমার কাজটা ইজি হবে। খেলা বাদ দিয়ে যখন আমি রানিং মেশিনে করতে যাব, ওটা আমাকে ব্রেনে অ্যালাউ করবে না, ও আমাকে এখানে কোথায় বসা রাখবে, টিভির সামনে বসা রাখবে, ওটা করতে দিবে না। তাহলে আমার হেলথের কন্ডিশন কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এখন ব্রেনকে বল তুমি খেলা দেখবে, ঠিক আছে খেলা দেখো, খেলা দেখতে দেখতে আমি কি ট্রেডমিলে দৌড়াবো, তাইলে কিন্তু আমার খেলা দেখাটা হইলো, ব্রেনের আর কোনো অসুবিধা নেই, আমার দৌড়াটাও কি হয়ে গেল। তাইলে আমরা এরকম যে কোনো একটা কাজ যখন করতে অসুবিধা হবে, ওই ভালো কাজটার সাথে আরেকটা যে কাজটা জরুরি, যেটা আমার করতে চাচ্ছে ওটার সাথে যে কাজটা জরুরি, ওইটা আমরা কি করে দেবো, অ্যাড করে ফেলবো। ক্লিয়ার? এখন এরকম আপনারা চিন্তা করে করে বের করবেন, এটা কোনো বিষয় না। আপনার যে কাজটা করতে যাচ্ছেন ওটা কোন কাজটার সাথে
জয়েন করলে আপনার জন্য কি হবে, ইজি হবে। এটা আপনারা জয়েন করে ফেলবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে কারেন্ট হ্যাবিট, আরেকটা হচ্ছে কি আমরা যে হ্যাবিটটা করতে চাই এটাই বলতেছে। হ্যাঁ, তাইলে হচ্ছে যে ডেভেলপ এ হ্যাবিট, এটা হচ্ছে কি আমরা ফার্স্ট এখন বলতেছি কি সেকেন্ড ল, এটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ। এখন একজন নিউরোসায়েন্টিস্ট 1954 রিভিল করছে যে কি ক্রেভিংটা ডিস্ট্রয় করে কে, ডোপামিন। আপনি যে ফেসবুক চালান যে প্রথমে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন, আস্তে আস্তে ফ্রেন্ড বাড়ছে, এখন দেখা যাচ্ছে ফেসবুকে আপনার 5-6 ঘন্টা সময় চলে যাচ্ছে। এটা আপনি বুঝেন কিন্তু এটা ঠেকাতে পারেন না, কারণ আপনি ওইটা ডোপামিন রিলিজ হয়। ব্রেনে একটা প্লেজার হরমোন আছে, এই প্লেজার হরমোনের নাম হচ্ছে ডোপামিন। যে কাজটা, যে হ্যাবিটটা যে আপনার বিল্ড হয়ে যায়, ওই সময় ওই কাজটা করতে গেলে আপনার ডোপামিন রিলিজ হয়। এখন সেটা গুড হোক আর ব্যাড হোক, ব্যাড হলে কি হয়, ব্যাড হলে ডোপামিনটা রিলিজ হচ্ছে, কিন্তু আপনি ওই যে বলছি অভ্যাস ভালো হোক আর মন্দ হোক সেটা ধরে রাখলে আমরা মানে আনন্দ পাই। আনন্দ পাওয়ার মূল কারণ হচ্ছে যে সায়েন্স বেসড কারণ হচ্ছে ডোপামিন রিলিজ হয় আমার। বুঝাতে পারছি? নিউরো সায়েন্টিস্টরা বলতেছে ওই কাজটা করলে আমার ব্রেনে ডোপামিন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হলে আমার ওটা ভালো লাগে। এই জন্য আপনি মোবাইলটা এখন যে আপনার জন্য একটা গলার কাটা হয়ে গেছে এটা আপনি বুঝতেছেন, কারণ আপনি যে স্টুডেন্ট, আপনার মোবাইলে 24 ঘন্টা তো কোনো কাজ নেই, হয়তো কল রিসিভ করবেন, বাসায় যাইলে ফ্যামিলি ওয়ারেড, মূল কাজ এই জন্যই দেওয়া হয়েছিল আপনার অবস্থা। এখন আপনি মোবাইলটাকে এত বেশি ইউজ করতেছেন, যার কারণ হচ্ছে কি ওটাতে আপনি আসক্ত হয়ে গেছেন, আপনার ডোপামিন কি হচ্ছে, রিলিজ হচ্ছে, ডোপামিন রিলিজ হচ্ছে। এইটার কারণে কি হচ্ছে, এখন দেখেন এখানে ডোপামিন স্পাইক। প্রথমে যখন নতুন কোনো হ্যাবিট করবেন দেখেন কিউতে কোনো চেঞ্জ নেই, ক্রেভিংও কোনো চেঞ্জ নেই, রেসপন্সও কোনো চেঞ্জ নেই, কারণ আপনি তো এটা করেন নাই। করার পরে ডোপামিন রিলিজ হচ্ছে, এটা প্রথমবার। দ্বিতীয়বার দেখেন কি ক্রেভিংয়ে আসার সাথে সাথে কি হয়ে গেছে, ডোপামিন রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, তার টাইমে আসে ক্রেভিং হয়েছে কিন্তু আমি রেসপন্সটা করিনি, যার কারণে ডোপামিনটা কি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা ব্যাড হ্যাবিট, যার কারণে আমি কি নেগেটিভ হয়ে গেছে। দেখেন এটা কেন, এটা ব্যাড হ্যাবিট, এটা আমি করিনি, একটু চাপ দিয়ে করিনি। ফোর্থ স্টেজে কি হয়েছে দেখেন, ক্রেভিং এবং রিওয়ার্ড দুই জায়গায় কি হয়েছে, ডোপামিন রিলিজ হয়েছে। তার মানে ব্রেন এবার আরো স্ট্রংলি ফিরে আসছে, যে আপনি থার্ড টাইমে যে আপনি রিফিউজ করছেন, ফোর্থ টাইমে সে তার পজিশন আরো কি করে নিছে, শক্ত করে নিছে। গুড হ্যাবিটের ক্ষেত্রেও সেম, মানে আস্তে আস্তে তার ডোপামিন রিলিজটা কি হবে, বাড়বে, এবং আপনার এই কাজটা করতে আরো কি রাখবে, ভালো লাগবে। এখন দেখেন আমরা কি করি, ফ্যামিলি থেকে, সোসাইটি থেকে, ফ্রেন্ডস থেকে আমরা কি করি, কপি করি না আমরা। ও ছেলেরা বাবার মতো একটু কি করতে চায়, পড়তে চায়, মানে ও একটা আইডল হিসেবে নেয়, কপি করতে চায়, অনেক কিছু শিখতে চাই। আমাদের কিন্তু প্রথমে কিন্তু ছোটবেলায় আমরা কি করি, আমরা এই কাজটাই করি, এটা সিমুলেশন, আমরা কপি করি। ছোটবেলায় আমরা কি করি, কপি করি। আমরা বাচ্চারা দেখবেন যে খুব নকল করে আরেকজনকে, আস্তে আস্তে গিয়ে কিন্তু শিখে, ওইখানে তার ক্যারেক্টারটা তৈরি হয়। আমি যেটা বলছিলাম আগে, যখন সে দুনিয়াতে আসছিল তখন ট্রু সেলফ ছিল, আস্তে আস্তে সে কি করে, ফলস স্টেপস তৈরি করে, রং অনেক ইনফরমেশন ওর ব্রেনের ভিতরে ঢুকে যায়, যার কারণে সে যে কাজটি করতে চায় সেটি আর করতে পারে না। কারণ কি, যে পরিবেশ, পারিপার্শ্বিকতা, সমাজ তাকে এমন কিছু বিষয়ে প্রোগ্রামিং করে দিছে যেটা নেগেটিভ, যার কারণে সেই বিলিভ করতে শুরু করছে যে কি ওর দ্বারাই করা সম্ভব না। এরকম সাইকোলজিকে একটা কনসেপ্ট আছে, এটা বলে যে লিমিটিং বিলিভ। আমরা সার্কাসের হাতি দেখছেন না সবাই, সার্কাসের হাতে কি করে, ছোটবেলায় ধরে, ছোট ছোট হাতিকে ধরে ওটাকে শক্ত করে শিকল দিয়ে বাঁধে। ও যখন ট্রাই করে বারবার, ওর পা দিয়ে কি পড়ে, রক্ত পড়ে, তখন ও একটা ব্রেইনে প্রোগ্রামিং করে, সে কি মানে এই শিকলটা সে চিনতে পারবে না। দেখবেন যে সার্কাসের একটা বড় হাতিকে সুতা দিয়ে বেঁধে রেখেছে শুধু, কারণ ওই হাতে বিলিভ করে যে কি ও যখন টানকায় ও দাঁড়ায় থাকে, কারণ ও জানে যে কি এই বাঁধন যাবে না ছিঁড়ে। বুঝতে পারছেন? বেশিরভাগ মানুষও বলতেছে এরকম, বেশিরভাগ মানুষ সে বিশ্বাস করে যে ও পারবে না, ওকে দিয়ে হবে না। সার্কাসের হাতির মতো ও নিজেকে সুতা দিয়ে বেঁধে রাখে, অথচ আরেকটা কদম দিলেই কিন্তু হয়ে যেত। না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ইউ হ্যাভ আনলিমিটেড পোটেনশিয়াল, আপনি যাই চান তাই কিন্তু করতে পারেন। হ্যাঁ, এখন কিন্তু আপনি যাই চাইবেন সেটাই করার ক্যাপাসিটি কিন্তু আল্লাহ আপনাকে দিছে, তাহলে আপনি পারতেছেন না কেন? আপনি নিজেই নিজেকে সাবোটাইজ করতেছেন, নিজেই বলতেছেন যে আমি পারবো না, আমি করব না, আমাকে দিয়ে হবে না। হ্যাঁ, ওই সার্কাসের হাতির মতো, সার্কাসের হাতে যদি একটা কদম দেয় তা বোনা পুরো সব কিছু নিয়ে চলে যেতে পারবে না, এই শক্তি তার কাছে আছে। কিন্তু সে বিশ্বাস করে যে কি, ও যে বিলিফ সিস্টেম, সে বিশ্বাস করে যে কি ওকে দিয়ে হবে না। এখন বেশিরভাগ মানুষ দেখা গেছে যে এটা সায়েন্স গবেষণা করে দেখছে, বেশিরভাগ মানুষ ফিল করে কেন জানে, ওর বিলিফ সিস্টেমের সমস্যা। ও বিশ্বাস করে যে ওকে দিয়ে হবে না, ও পারবে না, ও করতে পারবে না, আমাকে দিয়ে হবে না, আমি পারি না, আমার পড়ালেখা মুখস্থ হয় না,
গণিত আমি বুঝি না, সমস্ত নেগেটিভ প্রোগ্রামিংগুলো সে করে রাখছে, যার কারণে সে বারবার স্ট্রাগল করতেছে। এটার জন্য দায়ী আর কেউ না, আপনি নিজে। এবং এই পরিবর্তনটা কে করতে হবে? কেউ এসে করে দিবে না। এই পরিবর্তনটা কাকে করতে হবে? আপনাকেই করতে হবে, আপনাদেরকে করতে হবে। এই পরিবর্তনটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। এখন শুনেন, কমফোর্ট জোনে আরাম, এখন আমরা যেসব কাজ করতে আরাম লাগে এটা কমফোর্ট জোন বলে। কমফোর্ট জোনের মধ্যে সাকসেস থাকে না, আপনাকে ওটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে যদি একটা মানুষ হিসেবে তৈরি হতে হয়, সব ওই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কেমনে বেরিয়ে আসবেন, এই প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা ওই যে যারা ধরেন বদভ্যাস থাকে, তোমরা মনে করো যে স্ট্রেসে থাকলে, হ্যাঁ হ্যাঁ অনেকেরই বদভ্যাস আছে, তো সিগারেট খায় কেন? ও স্ট্রেসে থাকলেও আসলে এটা একটা কি নেগেটিভ প্রোগ্রামিং। ও ব্রেনের সাথে একটা কি করছে, নেগেটিভ প্রোগ্রামিং করে নিছে, যে কি। এখন আসেন কিও প্রোডাকশন, এখানে ফিলিংয়ের কথা আছে। ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কি ফিল করেন এটা খুব কি ইম্পর্টেন্ট, কারণ ফিলিংটার অনেকটা ওই যে স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশনটা কিসের উপর নির্ভর করে? ফিলিংয়ের উপরে। হ্যাঁ, এখন পৃথিবীর সব মানুষ আলাদা। মানে যে খারাপ লোক, সে খারাপ কাজ করতে পারলে আনন্দ পায়, কিন্তু একজন ভালো লোক ওই কাজটা দেখে আবার কি হয়, অখুশি হয়। তাহলে এটা ডিপেন্ড করে, এখানে ইউনিভার্সাল কোনো বিষয় নেই, প্রত্যেকটা মানুষে হচ্ছে কি আলাদা। তাহলে আপনি চিন্তা করবেন কোন কাজটা করলে আপনার ভালো লাগে, সেটাই আপনাকে কি করতে হবে। এখন আসেন থার্ড স্টেপ, ওটা কি ছিল? রিওয়ার্ড না, রেসপন্স। আমি আপনারা আছেন কি সেটা দেখতেছি। রেসপন্সে কি ছিল? মেক ইট ইজি, সহজ করা। এটাকে কি টু মেক সামথিং অটোমেটিক ইউ নিড টু ডি ইট, মানে সহজ করে ফেলবো। আমরা যে কাজটা করব এটাকে সহজ করব, মানে সহজ করা মানে কি, যাতে আমাদের কঠিন না লাগে, ইজি জাস্ট ডু ইট। এখানে বলছে মোশন আর টেকিং অ্যাকশন। মোশন হচ্ছে কোনো বিষয়ে চিন্তা করা, বাট কোনো অ্যাকশন নিব না আমি। আমরা এরকম অনেক বিষয় চিন্তা করি না, কিন্তু দেখা গেছে কি ওইসব ব্যাপার আমরা কোনো অ্যাক্টিভিটি নেই। এটা হচ্ছে মোশন। মোশনটা বুঝছেন? মোশন হচ্ছে যে অনেক বিষয়ে আমরা চিন্তা করি, কিন্তু ওই বিষয়ে কার্য করে আমরা কোনো ব্যবস্থা নিই না, সেটা হচ্ছে মোশন। আর টেকিং অ্যাকশন হচ্ছে যেটা আমরা করি। আসলে আমরা মোশনে থাকলেও না, আমাদের কী করতে হবে? টেকিং অ্যাকশন। আমরা যদি সাকসেসফুল হতে চাই, আমাদের কী করতে হবে? টেকিং অ্যাকশন নিতে হবে। এখানে বলছে ফ্রিকোয়েন্সি অফ টাইম অটোমেটিক্যালি, হ্যাবিট টাইম, আস্তে আস্তে রিপিটেশনের কারণে হ্যাবিটটা দেখেন আস্তে আস্তে কী হচ্ছে, পারফরমেন্সটা ভালো হচ্ছে। তাইলে হচ্ছে রিয়েল মোটিভেশন হচ্ছে কি লেজি ওয়ে। হ্যাঁ, তাহলে লেজি ওয়ে মানে ওই যে আমার সাবকনসিয়াসে যখন ডিপ্লয়েড হয়ে যাবে, আমার বিষয়টা যখন রিপিটেশনের কারণে আমার ব্রেনে যখন তৈরি হয়ে যাবে, এটা আমি কিন্তু না চাইলে এই কাজটা হয়ে যাবে, এটা এফোর্টলেস হয়ে যাবে। ওটাকে ওরা লেজি ওয়ে বলতেছে, মানে কাজটা করতে করতে এমন হয়ে যাবে যে এটা আমি চাইলেই কি হয়ে যাবে, এফোর্টলেস, আমি চাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গ্রেট অবস্টাকল হচ্ছে যে কি মোর ডিফিকাল্ট হচ্ছে দা মোর ফ্রিকশন হচ্ছে বৈসাদৃশ্য তাইলে আমরা যে গুড হ্যাবিটের ক্ষেত্রে যে ফ্রিকশনগুলো আছে, বৈসাদৃশ্যগুলো আছে, ওগুলো দূর করব। আর ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে যে ফ্রিকশনগুলো আছে ওগুলোকে বাড়াই ফেলবো, কারণ বাড়াইলে আমার ব্যাড হ্যাবিটটা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। আর ফ্রিকশন কমাইলে এটা ইজি হবে। তাহলে গুড হ্যাবিটের ক্ষেত্রে যে ফ্রিকশনগুলো আছে ওগুলো আমরা কি করব, কমাবো। আর ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে যে ফ্রিকশনগুলো আছে সেটাকে আমরা কি করব, বাড়াই ফেলবো। তাহলে ইউ ওয়ান্ট ইজি 2 মিনিট রুলস। আমরা দেখবেন বাচ্চা নিয়ে আপনারা খেলেন না, বাচ্চা হয়তো চকলেটের কথা বলছে, ওকে যখন আপনি আরেকটা প্রশ্ন করছেন ওইটা ভুলে গেছে। এটা একটা বই আছে 5 মিনিটস রুল, 5 সেকেন্ড রুলস। মানে আমাদের ব্রেন কিন্তু প্রতি সেকেন্ডে ডাইরেকশন চেঞ্জ করে। আপনার যখন এটা আপনি কেন ওই যে মেক ইট ইজির ক্ষেত্রে ইউজ করবেন, আপনার যখনই আপনার রিলেভেন্ট গুলের সাথে কোনো কিছু মিলবে না, আপনি 5 সেকেন্ড রুলটা ইউজ করবেন। আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করবেন, আপনি আপনার ডাইরেকশন চেঞ্জ করে ফেলবেন। আমরা কি হয়, ওয়াসার মোড় থেকে আগ্রাবাদ কাছে, ওটা যাইতে গাড়িতে করে 15 মিনিটে চলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি বামে না গিয়ে ডানে যান, এখন যত স্পিডে যাবেন কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন থেকে দূরে চলে যাচ্ছেন না। তাইলে এই স্পিড থেকে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, আপনি রাইট ডিরেকশনে যাচ্ছেন কিনা। এখন তো আপনি বুঝে গেছেন যে আপনি যদি রাইট ডিরেকশনে যান, অল্প অল্প করে গেলে আপনি অনেক দূর যেতে পারবেন, এটা তো বুঝে গেছেন। তাহলে আমরা এখন ঠিক করতে হবে কি রাইট ডিরেকশনটা কি, এটা লাগবে। তাইলে আসেন এখানে ওই যে বলছে ইউ আর স্টার্ট হ্যাভি ইট শুড বি টেক লেস দেন 2 মিনিট টু ডু। আপনি যে কোনো কিছু কাজ ব্রেন এটা বাধা দিবে না, 2-4-5 মিনিট আপনি করতে পারবেন। তাহলে আপনি এখন থেকে ভালো হ্যাবিটগুলো কি করবেন, প্রথমে 2 মিনিট দিয়ে শুরু করবেন। মানে আপনি যে অভ্যাসটা তৈরি করতে চান, আপনি যদি মনে করেন যে কালকে থেকে আমি এটা 5 ঘন্টা করব, এটা আপনার জীবনও করা হবে না।
তাহলে প্রথমে কয় মিনিট করবেন? 2 মিনিট দিয়ে শুরু করুন। 2 মিনিট এটা করা যাবে, এটা ব্রেন বাধা দিবে না। রিপিটেশন, তারপর আস্তে আস্তে বাড়ান। 1 বছর পরে গিয়ে দেখবেন যে এটা কিরে বাবা, এটা তো বলছে আমার তো অনেক দূর আগে গেছি, আমি এই জায়গায় কীভাবে চলে আসলাম। এটা কারণ হচ্ছে আপনি যখন আস্তে আস্তে বাড়াচ্ছেন, ব্রেনও কী করতেছে, আস্তে আস্তে তার একটা হ্যাবিট তৈরি করতেছে, আপনার রিপিটেশন তৈরি হচ্ছে, আপনার গুড হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে। রাতারাতি কিছু হয় না। হ্যাঁ, তাইলে কী হবে, আস্তে আস্তে যেমন আপনি 2-3 বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যেটা আপনি হয়তো ড্রিম করেন ওই জায়গায় যাওয়ার। তাহলে মেক ইট সুপার ইজি। এখন কনসেপ্ট হবে যে কি, আমাদের কনসেপ্ট হবে যে কি, আমরা যে কাজটা করতে চাই আমরা সুপার ইজি, আমার বই পড়ার অভ্যাস নাই, আমি এটাকে সুপার ইজি করে ফেলবো। আমি 2 মিনিট পড়বো, আমি 1 ঘন্টা পড়বো না, আমি এত ইজি করব যাতে এই কাজটা আমি করতে পারি। সুপার ইজি একদম। আমরা কি করব, আমরা 2 মিনিট পড়বো। হ্যাঁ, 2 দিন পর, 1 সপ্তাহ গিয়ে আমরা 5 মিনিটে 4 মিনিটে যাব, 1 মাস পরে গিয়ে আমরা 7-8 মিনিটে যাব। তাহলে আমার ব্রেন এটা নিয়ে তেমন একটা ডিফারেন্স হবে না, ওর এটা আমরা বসে পড়ে নিতে পারবো। বাট 3-4 বছর পরে এটা 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা চলে যাবে। এতে আমার কোনো অসুবিধা হবে না, এতে আমার হ্যাবিটও বিল্ড হয়ে যাবে, আমি গুড রিডার হয়ে যাব, এবং আমার এটা রিসিভ করার ক্যাপাসিটিও কি হয়ে যাবে, ডেভেলপ করে যাবে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারতেছেন এটা? এখানে দেখেন, ওই যে ম্যারাথনের এখানে বলছে ভেরি ইজি, ইজি, মডারেট, হার্ড, ভেরি হার্ড। প্রথমে হচ্ছে যে আমি শুরু করবো, একটু একটু হাঁটবো। তারপর হচ্ছে যে কি, ইজি হচ্ছে কি, প্রতিদিন আমি 10 মিনিট হাঁটবো। 10 মিনিট হাঁটা কঠিন না, কিন্তু আপনি যদি বলেন যে কালকে থেকে আমি 2 ঘন্টা করে হাঁটবো, দেখবেন যেটা করা হবে না। 10 মিনিট আপনি বাসার মধ্যে হাঁটতে পারবেন। ওটা যখন বিল্ড হয়ে যাবে, আপনি আস্তে আস্তে আপনার একটা 1000 স্টেপ হাঁটার একটা কিনেন, প্রস্তুতি নিন। ওইটাও 15 মিনিটে বেশি লাগবে না। ওটা যখন আস্তে আস্তে হয়ে যাবে, দেখবেন যে আমি আস্তে 5 মাইল ধরবো, তো 5 মাইল যেতে দেখবেন যে আমরা 40 মিনিট বা 50 মিনিট, তখন ওটা করতে পারবেন। এরকম করতে করতে এক সময় দেখবেন যে আপনি ম্যারাথনের দূরও যেতে পারবেন। কিন্তু ওই স্মল স্টেপ দিয়ে কী করতে হবে, শুরু করতে হবে। হচ্ছে রাইট 1 সেন্টেন্স। আপনি প্রথমে কী করবেন, আমি শুধু একটা লাইন লিখবো। আপনি লেখক হতে চান তো অনেক চিন্তা, একটা লাইন লেখেন, আস্তে আস্তে একটা প্যারাগ্রাফে যান, একটা পেজে যান, তারপর বই লেখেন, অনেক কিছু হয়ে যাবে আস্তে আস্তে। কি বুঝতে পারছেন? যদি বলেন যে আমি এখন থেকে একটা লাইন লিখবো, একটা লাইন লেখা কিন্তু কঠিন না, এটা লিখে ফেলেন, অভ্যাস তৈরি করেন। তারপর একটা প্যারাগ্রাফ লেখার অভ্যাস তৈরি করেন, আস্তে আস্তে একটা পেজ লেখার কি করেন, পরে দেখবেন যে আপনি অল্প সময়ে একটা বই লিখে ফেলতে পারতেছেন। তাহলে হ্যাবিটটা এইভাবে বিল্ড হবে। বলছে অনলি ইউ নো স্টাডি ফর 10 মিনিটস, 3 আওয়ার্স, এইভাবে করে কি একটা পিএইচডি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে স্মল স্টেপ। ওটা যখন আমরা কনসিস্টেন্সি, প্রতিদিন যখন এটা রিপিটেশন হবে, আস্তে আস্তে বাড়বে, এটাতে আমার কোনো অসুবিধা হবে না, এই লোডটা ব্রেন নিতে পারবে। কিন্তু এখন আপনি যদি বলেন যে কালকে আমার 6 ঘন্টা পড়তে হবে, এই কাল আর আপনাদের আসে না। আগামীকাল বলতেছেন যে আগামীকাল, এই আগামীকাল আবার আগামীকাল, এরকম করতে করতে পরীক্ষা চলে আসে। আরে কালকে থেকে তো পরীক্ষা, এখন তো পড়তেই হবে। তার কারণে পরীক্ষায় যা পড়েন, অনেক কিছু মনে থাকে, অনেক কিছু মনে থাকে না, ওটা গিয়ে লেখেন। এটা না, এখন থেকে আপনারা অল্প দিয়ে শুরু করবেন। কনসিস্টেন্স, পজিটিভ হ্যাবিট, বাট ইন এ কনসিস্টেন্স ওয়ে, রিপিটেশন। হ্যাঁ, দেন প্রথমে তাইলে আমরা কি করব, আগে হ্যাবিট বিল্ড করব। প্রথমে আমরা হার্ড করব না, প্রথমে আমরা হ্যাবিট বিল্ড করব, তারপর আমরা হার্ডারে যাব। আমরা হার্ড করব কখন, যখন আমার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হয়ে যাবে, হ্যাবিট হিসেবে বিল্ড হয়ে যাবে, যখন ওই কাজটা করতে আমার জন্য ইজি হবে, কাজটা করতে যখন আমার জন্য অ্যাট্রাকটিভ হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমি হার্ডার লাইনে যাব, বড় পরিসরে যাব, তখন ওই কাজটা আমার জন্য করাটা ইজি হবে, আমার সাকসেস রেটটা অনেক বেশি হবে। প্রথমে আমি এটা কি করব, ইজি করে ফেলবো, হ্যাঁ, স্যাটিসফাইং করে ফেলবো। হ্যাঁ, যখন আমার হ্যাবিটটা বিল্ড হয়ে যাবে, আপনি বুঝবেন। আমরা শোনেন, হ্যাবিট একবার বিল্ড হলে কিন্তু যায় না। আমি আপনাদেরকে বলি, আমরা সাইকেল চালাইছেন না, সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে গেছেন না? হ্যাঁ, তারপর অনেক দিন পরে আপনি সাইকেল চালানো শিখছেন। এখন সাইকেল চালানো যখন আপনি শিখছেন, আমরা সাবকনসিয়াসে কিন্তু একটা পাথওয়ে তৈরি হয়েছে। আপনি যদি 1 বছরও সাইকেল না চালান, এরপরে সাইকেল উঠলে আপনি সাইকেল চালাতে পারেন না। এখন কিন্তু আপনি আর পড়বেন না, কারণ আপনার হ্যাবিটটা কি হয়ে গেছে, বিল্ড হয়ে গেছে। আপনার যখন হ্যাবিটটা বিল্ড হবে, তখন আপনি কিন্তু হার্ডার। প্রথমে কিন্তু সাইকেল চালাতে একজন দূরে রাখতে হইতো পিছনে, আপনি এখান থেকে ওর সামনে যেতে আপনার কষ্ট হইতো। কিন্তু সাইকেল চালানো যখন শিখে গেছেন, আপনি শরীরে এনার্জি থাকলে কিন্তু 50 মাইলে যেতে পারবেন। তখন কিন্তু সাইকেল চালানোটা আর সমস্যা না, সমস্যা হচ্ছে কি এনার্জি। মানে অন্য কিছু আপনার পারিপার্শ্বিক সাপোর্ট করতেছে, কিন্তু আপনি টায়ার্ড হয়ে গেলে বন্ধ করতে, কিন্তু সাইকেল চালাতে কোনো সমস্যা হয়। তাহলে প্রথমে আমরা কি করব, স্মল স্টেপে যাব, কনসিস্টেন্স, উই বিল্ড হ্যাবিট, দেন আমরা আস্তে আস্তে কি যাব, হার্ডার যাব। ক্লিয়ার? সিম্পল।
আমরা কোনো হ্যাবিট ইমপ্রুভ করতে পারবো না যেটা এক্সিস্টই করে না। তা আমার গুড হ্যাবিটটা আগে তৈরি করতে হবে। যে হ্যাবিটটা আমার নাই ওটা আমি ডেভেলপ করবো কীভাবে? আর হ্যাবিটটা যদি আমি বড় স্কেলে তৈরি করতে চাই ব্রেন, সেটা আমরা তৈরি করতে পারি না। তাহলে আমরা ছোট ছোট কাজ করে আগে এটা হ্যাবিট হিসেবে কী করবো? আমি আপনাদেরই বলি, শোনেন, কেউ ক্র্যাভিং আছে, আপনারা সারা বছর 11 মাস কি রোজা রাখেন, সামনে রমজান আসবে না, প্রথম দিনে আপনি রোজা রাখেন না, প্রথম দিনে আপনার হ্যাবিট চেঞ্জ, আপনার কষ্ট হয়। তাহলে আপনার ওই যে ক্র্যাভিংটা ওয়ান্ট, এটা কেউ কি যে আপনি রোজা রাখলে আল্লাহ আপনাকে পুরস্কার দিবে, এসব মোটিভেশনের কারণে আপনি রোজাটা রাখেন। কিন্তু যখন 20 রোজা পার হয়ে যায় তখন রোজাটাকে আর আপনার কাছে খুব বেশি বড় কিছু মনে হয়, তখন এটা শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় না, এটা তখন হেভিল হিসেবে বিল হয়ে গেছে আমার। কিন্তু আমরা মজার বিষয়, মানে যে বড় বিষয় ওটা আমরা ধরে রাখি না। এরপরে তো আমরা সোমবার বেশিরভাগ রোজা রাখতে পারি, কিন্তু এরপরে আমরা হ্যাবিটটা ব্রেক করে ফেলি। আমি বুঝাতে পারি না, হ্যাবিট কিন্তু আমার বিল্ড হয়ে গেছে, কিন্তু ওটা কিন্তু আমি ধরে রাখলে কিন্তু এখন এটাকে বলে যে অটোফেজি। আপনি যখন রোজা রাখবেন শরীরে, মানে শরীরে জাকাত রোজা বলো যে আমাদের মাওলানা সাহেব আছে, এটা হচ্ছে আপনি যখন রোজা রাখবেন আপনার শরীরে কি হবে? কারেকশন হবে, পজিটিভ চেঞ্জ হবে, আপনার রোগ শোক কম হবে। ও সাইন্সা বাবা জিয়ালকঞ্জ একটা বাণী আছে, আপনি যদি রোজা নামাজ রোজা অভ্যস্ত হন আপনার সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে। এগুলো কেন? যখন আপনি 8 ঘন্টা আপনার শরীরে খানা পড়ে না, এটা নিয়ে একটা ওই যে নোবেল প্রাইজে জাপানি একজন বিজ্ঞানী, এটা হচ্ছে অটোফেজি, যে 8 ঘন্টার পরে শরীরে যখন কিছু যায় না তখন সে তার শরীরে দূষিত সেলগুলো খেতে থাকে, তার মানে কারেকশন হওয়া শুরু হয়। এই জন্য আমাদের ধর্মে ওই যে রাসূল ইসলাম 2 দিন রোজা রাখতে, সোমবার বেশিরভাগ, এটা বৈজ্ঞানের, এখন বিজ্ঞানও বলতেছে যে আবিষ্কার করে যে সপ্তাহে 2 দিন রোজা রাখলে শরীরের জন্য ভালো। এটাকে ওরা নাম দিয়েছে অটোফেজি, এবং বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু ফাস্টিংয়ের বিষয়টা কিন্তু আছে। তাহলে আপনার যে হ্যাবিটটা নাই সেটা তো আর আপনি ইমপ্রুভ করতে পারবেন না। আগে কি করতে হবে? আপনাকে হ্যাবিট তৈরি করতে হবে, তারপর ইমপ্রুভমেন্টের বিষয়। ক্লিয়ার? তাহলে এই যে মুভিং ইজিটা হার্ডার ইন দেবে। আপনি যদি লেখক হতে চান, প্রথমে আপনি একটা লাইন লিখবেন, তারপর একটা প্যারাগ্রাফ লিখবেন, তারপর একটা পেজ লিখবেন। আস্তে আস্তে কি হবে, একসময় আপনি একটা বই লেখার কি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এটা ইজ টু অটোমেট ইউর হ্যাবিট। তাইলে আমরা কি করব এখন? আমাদের হ্যাবিটটাকে আমরা অটো পাইলটে নিয়ে যাব। আমরা যে হ্যাবিটটা আপনি আগে ঠিক করবেন যে আপনি কি ভালো হ্যাবিট তৈরি করতে চান, সেটা লিখে ফেলবেন। এই হ্যাবিট তৈরি করার জন্য স্মল স্টেপ কি, ছোটো ছোটো স্টেপ, সেটা আমরা ছোটো ছোটো স্টেপ দিয়ে অনেক দিন রিপিটেশন করব। যখন বুঝে গেছে আর এই অভ্যাসটা আমার তৈরি হয়ে গেছে, তখন আস্তে আস্তে আমরা হার্ডার লাইনে যাব। ক্লিয়ার? তাইলে এখন আর আমরা অভ্যাস তৈরি করতে গিয়ে, ভালো অভ্যাস তৈরি করতে গিয়ে ফিল করার কোনো সুযোগ নেই। আমরা এখন কি করব? আগে ভালো অভ্যাস কি তৈরি করব সেটা ঠিক করব। আমরা কি করব? সবাই আমার সাথে বলেন, ভালো অভ্যাস আমরা কি করব? আগে ঠিক করব, তারপর আমরা স্মল স্টেপস নিব। আস্তে আস্তে যখন আমি বুঝবো যে এটা আমার হ্যাবিট, সাইকেল আপনি চালাতে গিয়ে বুঝছেন না, পড়ে যান, কিন্তু আপনি চালানি শিখে গেছেন, যেটা বুঝে গেছেন না, এই হ্যাবিটও আপনি বুঝে যাবেন যে কি এটা তো আমার অভ্যাস হয়ে গেছে, এটা তো অটোমেটিক আমি করতে পারছি। যখন আপনি এটা অ্যাচিভ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে কি করবেন? এটার মাত্রা বাড়াবেন। ক্লিয়ার? প্রথমে যদি আপনি এটা লার্জ স্কেলে করতে চান, ইউ ফেইল, এটা আপনি ডেভেলপ করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে এখন কি আমরা ভালো হ্যাবিট তৈরি করতে পারবো সবাই এই হাউসে যারা আছি? এখন আমাদের আরেকটা স্টেপস আছে, আমরা ওইটা একটা পড়ি লাস্টে। মেক ইট স্যাটিসফাইং। হ্যাঁ, তাহলে আমরা যেটা রিওয়ার্ড পাই সেটা আমরা কি করব? রিপিট করব। আর যেটা পানিশ হচ্ছে সেটা অ্যাভয়েড করব। তাহলে গুড হ্যাবিটের ক্ষেত্রে আমরা কি করব? রিওয়ার্ড। আর ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে আমরা কি পানিশ করব, যাতে আমরা এটা কি করতে পারি? অ্যাভয়েড করতে পারি। আর গুড হ্যাবিটের ক্ষেত্রে আমাদের কি হবে? স্যাটিসফ্যাকশনটা বাড়াবো। হ্যাঁ, আমরা বলছি না যে সূরা ইব্রাহিমের আয়াত আছে না, যে আল্লাহ বলছে যে শুকরিয়া আদায় করে আমরা বাড়াই দিই। তাহলে ওটা আমরা যেটা গুড হ্যাবিট করছি, আমরা এটা স্যাটিসফ্যাকশন থাকবে, আমরা কি করব? শুকরিয়া আদায় করব। তাইলে দেখবেন যে আস্তে আস্তে কি হবে? বেড়ে যাবে। আর যেটা ব্যাড হ্যাবিট, এটাতে আমরা আপসেট হবো, সেটা আমরা কেন করছি একটু অনুশোচনা করব, তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে? এটা কমে যাবে। তাহলে ইমিডিয়েট, নট ডিলেট। আমরা কি করি? কাজ সবসময় কালকের জন্য ফেলে রাখি। যেহেতু আমরা এখন কি করব, একদম ছোট টার্গেট আমার, 2 মিনিট থেকে শুরু করব। আমি বই পড়বো 2 মিনিট, একটা কাজ করব 2 মিনিট করব। তাহলে আমাকে কি এখন ফেলে রাখতে হবে? নো, আমাদের এখন কাজ হচ্ছে টেকিং অ্যাকশন, মোশন না। তাহলে কি আমরা ইমিডিয়েট শুরু করব, বাট স্মল স্কেল। ক্লিয়ার? তাহলে এখন আর ডিলে করতে হচ্ছে না, কারণ আমি যদি বলেন যে আমি কালকে থেকে 6 ঘন্টা পড়বো, তাহলে এটা ডিলে হবে। যদি আমি যে কালকে আমি 2 মিনিট পড়বো, তাহলে তার ডিলে হওয়ার সুযোগ নেই, আছে? এখন কস্টের গুড হ্যাবিট হচ্ছে প্রেজেন্ট, কারণ ভালো হ্যাবিটটা
এই ব্যাড হ্যাবিট হচ্ছে ফিউচার, মানে আপনি ভালো কিছু করলে এটা এখনই পেয়ে যাবেন, কিন্তু খারাপ হ্যাবিটের কনসিকুয়েন্স এটা অনেক যত দিন যাবে, ওই যে 1% যে এদিকে যেমন পজিটিভলি হচ্ছে, ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে 1% নেগেটিভলি হচ্ছে, আপনি কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছেন। মানে যে সিঁড়ি বেয়ে উপরে উঠে সে কিন্তু উপরে উঠতেছে, আবার যে মাঠে গর্ত করতেছে সে কি করতেছে, দুজনেই কাজ করতেছে, সে যত গর্ত করতেছে নিচের দিকে চলে যাচ্ছে। ব্যাড হ্যাবিট হচ্ছে কি, আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছেন, আর গুড হ্যাবিট হচ্ছে যে কি আপনি উপরের দিকে উঠতেছেন। ক্লিয়ার? দুজনে কিন্তু কাজ করতেছে, বোথ আর ভেরি বিজি। হ্যাঁ, দুজনে খুব হার্ড ওয়ার্ক করতেছে, কিন্তু বরঞ্চ যে উপরে উঠতেছে নিচের জন্য আরো বেশি কষ্ট করতেছে। এই জন্য হার্ড ওয়ার্ক না, এখন স্মার্ট ওয়ার্কের কথা বলা হচ্ছে। তাইলে হচ্ছে ফোর্থ ল হচ্ছে রিপিটিং দ্য বিহেভিয়ার। আমরা এখন এটা কি করব, স্যাটিসফাই হব, বারবার কি করব, প্লেজার। হ্যাঁ, আর ব্যাড হ্যাবিট হলে কি করব, আমরা আনপ্লেজেন্ট করে ফেলবো। গুড হ্যাবিটের জন্য আমরা রিপিট করব, ওটা আমরা কি করব, প্লেজার। যত রিপিট করব খুশি হবো, আর আমি পারছি। আপনারা একটু পজিটিভ ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন বই পড়া শুরু করছেন, যখন এক পাতায় গেছেন আপনি খুশি হবেন, এই ফিলিংসটা দেখাতে হবে। আর যখন বদ অভ্যাস হচ্ছে এটা আনপ্লেজেন্ট, এটা কেন করলাম, হ্যাঁ, এইভাবে রিয়েকশন দিতে হবে। তাহলে এটার একটা সাবকনসিয়াসে এটার একটা কি তৈরি হবে, পাথ তৈরি হবে। আচ্ছা, তাইলে বলছি যে এখন মেকিং প্রোগ্রেসটা ইম্পর্টেন্ট। আমরা গো স্লো, নাথিং রং। আমরা যদি অল্প অল্প করে যাই, আমরা যদি ব্যবসা শুরু করেন, 1 টাকা দিয়ে শুরু করেন, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এভাবে করতে চান, 31 বার ডবল করলে এটা অনেক হবে। এটা মানে আপনি চিন্তাই করতে পারবেন না, কি বুঝতে বুঝছেন? তাইলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা প্রোগ্রেসে আছি কিনা, আমরা সামনে যাচ্ছি কিনা, সেটাই আমরা দেখব। যে গতকাল থেকে আজকে আমার কি প্রোগ্রেস, একদম অল্প হোক অসুবিধা নেই, বাট আমার প্রোগ্রেস হয়েছে কিনা, এটা আমার টার্গেট হচ্ছে কি, প্রোগ্রেস। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, রাইট হ্যাবিট করছে প্রোগ্রেসটা কি ইজি করবে, রং হ্যাবিট আমার কি করবে, স্ট্রাগলে ফেলে দিবে, বদ অভ্যাস আমরা কি করবে, সংকট তৈরি করবে দিন দিন। আর গুড হ্যাবিট আপনার প্রোগ্রেসটাকে কি করবে, ইজি করে ফেলবে। এখন আমরা দেখবো যে হচ্ছে তাইলে লেখেন আপনার 5 হ্যাবিটস, পজিটিভ হ্যাবিটসের নাম লেখেন আপনারা, যে 5টা হ্যাবিট আপনারা অ্যাচিভ করতে চান। যে 5টা হ্যাবিট যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো তৈরি করলে আপনার জীবনে কি আসবে, পরিবর্তন আসবে, এরকম 5টা হ্যাবিট আপনি কি করেন, লিস্ট করেন। এখন থেকে এগুলা কি করেন, প্রথমে একটা দিয়ে শুরু করবেন, স্মল স্টেপস। 5টার মধ্যে 1 নম্বর যেটা আপনি তৈরি করতে চান, আগে ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে শুরু করেন, স্মল স্টেপ, একদম ছোট। আস্তে আস্তে কি করবেন, পজিটিভলি শুরু করবেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যাবেন। এগুলো কিছু বিষয় আপনারা আসলে আজকে অনেক টাইমও হয়ে গেছে। আপনারা তো যারা আসছেন, আমার মনে হয় আমাদের তো গ্রুপ আছে, আপনারা রেজিস্ট্রেশন করছেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ওখানে আপনারা যুক্ত থাকলেন, আপনারা যখন হ্যাবিট বিল্ডিং করতে যাবেন, নানান ধরনের অসুবিধায় ভুগবেন, তখন আমি ওখানে হেল্প করবো, অসুবিধা নেই। আপনারা তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকলেন, আপনারা যে কোনো ধরনের সমস্যা ফেস করলে যোগাযোগ করবেন, আমি ওই গ্রুপে আনসার দিব, আমি অ্যাড থাকবো ওটাতে। তাহলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কি করতে পারবো, আমি যতটুকু জানি আপনাদেরকে সাহায্য করতে পারবো। আমার আসলে এখানে আরো অনেক, ঠিক আছে, আমি মনে হয় আজকে আপনাদের কোয়েশ্চেন আনসারে চলে যাই। আপনাদের কোয়েশ্চেন থাকলে যদি করতেন। হ্যাঁ, কোয়েশ্চেন করেন না। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন। সালাম আপনার নাম বলেন। তেহরান। জি, আপনি কি করেন, কোথায় শিক্ষকতা, মানে ছাত্র? জি, কোথায় আছেন? গাছবাড়ি বেসরকারি কলেজ, বিবিএ থার্ড ইয়ার। আচ্ছা, বলেন, কোয়েশ্চেন করেন। আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন যে, মনে করেন আপনি ওই যে আগুন ধরছে ছাদের 8 তলা কিংবা 10 তলার উপরে, আপনি বলতেছেন আপনার বাচ্চা আছে ওই পাশে, তাহলে আপনি সেখানে যাবেন একটা খাটের উপরে। কিন্তু সাধারণত আমরা যেটা দেখি, ফায়ার সার্ভিসটা সাধারণত একটা খাটের উপর, মানে একটা খাটের উপর নিয়ে যায় না। মোটিভেশনের জন্য বলছি, এটা অবভিয়াস করতে হবে এবার না। না, আমার প্রশ্নটা হচ্ছে এটা না। আমরা তখনই এগোই যখন আমাদের কাছে সেফটি বেল্ট বাঁধা থাকে। কিন্তু আমরা জীবনে সামনের দিকে অগ্রসর হওয়ার সময় আমরা কিন্তু একটা হীনমন্যতায় ভুগি যে আমার তো সেটা নাই। এবং সেটা কিভাবে আমরা সলভ করবো? এটাই তো বলতেছি, আপনি যেটা নাই সেটা অ্যাচিভ করা সোজা। আপনি বিলিভ করেন যে আপনি এটা করতে পারবেন, প্রথমে আপনি ওই হ্যাবিটটা টার্গেট করেন। বাট আমরা পারি না কেন, আমরা অনেক সময় বড় টার্গেট নিয়ে ফেলি, দিনে দিনে বড় কিছু করতে চাই, দরকার নেই।
যে আপনি যেটা করতে চান আস্তে আস্তে শুরু করেন, অল্প আস্তে আস্তে শুরু করেন। 2-3 বছর, 4 বছর, 5 বছর পরে আপনি বড় কিছু হয়ে যাবেন, এত বড় কিছু হবেন যেটা আপনি কল্পনাই করেননি। আমি বুঝাতে পারছি? ওটা সায়েন্স বলতেছে এখন, যে আপনি স্মল স্টেপ দিয়ে শুরু করবেন। ধরুন আপনি ব্যবসা করবেন, আপনি অল্প টাকা দিয়ে শুরু করলেন, বাট আপনি কম্পাউন্ডিং করতে থাকেন, তাহলে 40 বছর পরে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন। বা আপনি লেখক হতে চাচ্ছেন, আপনি ছোট ছোট লেখেন, 30 বছর পরে আপনি বিশাল এক লেখক হয়ে যাবেন। বুঝাতে পারি নাই? ওটা হচ্ছে আপনাকে স্মল স্টেপ দিয়ে শুরু করতে হবে। আমরা কি করি, প্রথমে বড় টার্গেট নিয়ে ফেলি, বড় কিছু করতে চাই, যেটা আসলে অ্যাক্টিভলি পসিবল হয় না। ক্লিয়ার এখন? ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো পরিচয়টা দেন। সাজ্জাদ হোসেন সাবিত, অনার্স থার্ড ইয়ার পড়ি কলেজ। আমার কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে হ্যাবিট টু হ্যাবিট, হ্যাবিটের ক্ষেত্রে কি এটা কি ইজি বা ডিফিকাল্ট করা যায়, এটা এবং কিভাবে করা যাবে? আবার একটু বলবেন? অর্থাৎ আমরা হ্যাবিট, এখানে একটি ব্যাড হ্যাবিট, একটা গুড হ্যাবিট আপনি সিলেক্ট করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। এখানের ক্ষেত্রে অর্থাৎ হ্যাবিটকে কি ইজি বা ডিফিকাল্ট কিভাবে করা যায়? যেমন আমি ঘুম থেকে উঠবো বা দেরিতে উঠি, এটাকে আমি কিভাবে মানে ডিফিকাল্ট করবো, আর এটা ইজি করবেন যে এটা ইজি করবো, বা তাড়াতাড়ি উঠি এটা ইজি করবো যে, আর দেরিতে উঠি এটা কিভাবে ডিফিকাল্ট করবো। তাত ইজি এবং ডিফিকাল্ট করার বিষয়টা একটু যদি আমি যেহেতু একটু সহজ আপনি করেন। ঘুম থেকে ধরেন এখন 11টায় উঠেন, আমি ধরে নিলাম আপনাকে উঠতে হবে যে 5টায়, তাইলে আপনাকে প্রথম অভ্যাস তৈরি করতে আমাকে আর্লি উঠতে হলে আর্লি ঘুমাতে হবে। আপনি সকালে কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবেন, প্রথমে হবে না। প্রথমে আপনি 10টায় শুলে 10টায় ঘুম আসবে না, বাট আপনি অ্যালার্ম দিবেন। প্রথমে আপনি অ্যালার্ম দিয়ে 5টায় উঠবেন, প্রথমে উঠলে আপনার ড্রুজি একটা ভাব থাকবে, ঘুম ঘুম ভাব থাকবে। বাট এটা যখন আপনি 2-3 মাস করবেন, তো আমি যদি দরকার হয়, এটা আমার ক্ষেত্রে প্রথমে হইতো, আমি কিন্তু এখন রাত্রে তাড়াতাড়ি এসে সকালে আর্লি উঠি। তো তখন আমার ক্ষেত্রে প্রথম হয়তো যখন আমার বেশি ঘুমের সমস্যা হতো, আমি দুপুরে একটু ঘুমিয়ে নিতাম, বাট আমি ওই আর ঘুমাতাম না সকালে। আপনার হয়েছে এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমি ওই আজান পড়লে আমার ঘুম ভেঙে যায়। তা আপনি যখন সেটা করতে চাইবেন, প্রথমে আপনাকে এই কাজটা কি করতে হবে, প্রথমে তো এটা ডিফিকাল্ট, আস্তে আস্তে করেন। হ্যাঁ, আপনি 10টায় উঠিয়েন না, 10টায় ঘুম থেকে উঠলে প্রথমে 5টায় উঠিয়েন না, আপনি 10 মিনিট আগে উঠেন, 9:50 উঠেন। আস্তে আস্তে আপনার টাইমটা কোথায় নিয়ে যান, পোস্ট করতে থাকেন। বাট আপনি 3 মাস বা 6 মাস পরে আপনি 5টায় উঠবেন। আমি বুঝাতে পেরেছি? আপনি একদিনে যদি 10টা থেকে 5টায় উঠেন, তাহলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। পরে এই অভ্যাসটা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি আস্তে আস্তে আপনার টাইমটা কি করেন, কমান। তাইলে আপনি একটা সময় গিয়ে এটা আপনার হ্যাবিট বিল্ড হয়ে যাবে। আমরা কি করি, যে আজকে এখন আমি প্রতিদিন 12টায় উঠি, কালকে সকালে আমি 5টায় উঠবো, এটা হবে না আমার। কারণ আমরা রাত্রে 10টায় তো ঘুমানোর আপনার অভ্যাস নেই। আমরা ঘুমানোর অভ্যাস হচ্ছে সকাল 5টায়। তো সকাল 5টায় যখন উঠার টাইম, ওই সময় তো আমরা ঘুমানোর টাইম, তাইলে এখন এটা কি দিনে দিনে হবে? হবে না। ওদিকে আপনি রাত্রে ট্রাই করবেন যে আর্লি ঘুমানো, আর এদিকে ট্রাই করবেন যে আস্তে আস্তে ওদিকে পোস্ট করতে থাকবেন। এদিকে ওদিকে আগে শুবেন, এদিকে আগে উঠবেন, আস্তে আস্তে। বুঝাতে পেরেছি? জি স্যার, ঠিক আছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মিরাজ, স্টুডেন্ট, কোথায় আছেন? নাজিয়াত কলেজ। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার, আমাদের যে আগের অভ্যাস, ভালো অভ্যাসগুলো এখন পরিবর্তন হয়ে যাওয়ার কারণ কি? মানে গুড হ্যাবিট গুলা ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। ওই যে আপনি স্যাটিসফাইং করতেছেন না এটাকে, মানে আপনার যেটা গুড হ্যাবিট ছিল, এটা হচ্ছে ফোকাসটা আপনার অন্য জায়গায় সরে গেছে। মানে ওটা গুড হ্যাবিটটা আছে ব্রেনে বিল্ড করা, বাট কিছু জিনিস থাকে না, যে চায়ের বিকল্প কফি, এরকম কিছু বিষয় থাকে না, ওটার রিলেটেড যদি কোনো অভ্যাস আপনি তৈরি করে ফেলেন। যেমন আপনি আগে বই পড়তে পছন্দ করতেন, বই পড়ার হ্যাবিটটা আপনার আছে, বাট এখন আপনি মোবাইলে টাইম বাড়িয়ে ফেলছেন, যার কারণে বইয়ের সময়টা কমে যাচ্ছে। বাট বই পড়ার হ্যাবিটটা কিন্তু আপনার ব্রেনে বিল্ড করা আছে। এটা এখন মোবাইল আপনার ওই টাইমটা খেয়ে ফেলতে, আপনার সমস্যা আমি বুঝতে পারছি। এখন আপনার ব্যাড হ্যাবিট হচ্ছে কি, ওই যে মোবাইল বেশি চালানো, ওটাতে ওই কনসেপ্টটা রিভার্স করে দিবেন। আর বইয়েরটা ওটা আপনার ব্রেনে বিল্ড করা আছে, আপনি এটা রিগেইন করা আপনার জন্য সহজ। যে গুড হ্যাবিট আপনার ব্রেনে বিল্ড করা আছে, যে আমি বুঝছি আপনি সাইকেল চালানো শিখছেন, ওটা কিন্তু আপনি ভুলে যান নাই, ওটা আছে আপনার ব্রেনে পাথুই তৈরি করা। তার মানে ওটা আপনি ইজিলি রিগেইন করতে পারবেন। তাহলে আপনি এখন দেখবেন যে কি কি কারণে ওই কাজটা আপনি করতে পারছেন না, অবস্টাকেল গুলো কোথায়। তার মানে নতুন কিছু হ্যাবিট তৈরি হয়েছে, যেগুলোর কারণে পুরোনো হ্যাবিটটা আপনি কি করতে পারছেন না, কন্টিনিউ করে। আপনাকে কিন্তু হ্যাবিট বিল্ড করতে হবে না, হ্যাবিট আপনার বিল্ড করা আছে। তাহলে আপনি যে পুরোনো নতুন নতুন যে হ্যাবিটগুলো আপনাকে ওই পুরোনো কাজটা করতে দিচ্ছেন না, আপনি সেটা আগে আইডেন্টিফাই করেন। ওগুলো ব্যাড কিনা দেখেন। যদি আগের হ্যাবিট থেকে নতুন হ্যাবিটটা আরো ভালো হয়, তাহলে এটার সাথে পরিবর্তন করার দরকার নেই। বুঝাতে পারি না আমি?
বুঝছি। মানে ওটা যদি দেখেন যে খারাপ, তাহলে ব্যাড হ্যাবিটটা আপনি ব্রেক করবেন, আস্তে আস্তে গুডটাতে ফোকাস করবেন, ওটা বেড়ে যাবে। ধন্যবাদ স্যার। আর কেউ এখানে? তো আপনারা কিছু প্রশ্ন করবেন নাকি? দুজন আছেন বোনেরা, হ্যাঁ করবেন? করবেন। আর কেউ? আচ্ছা, আরেকজন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল্লাহ, ইসলাম ইউনিভার্সিটি চিটাগংয়ে পড়াশোনা করছি। আচ্ছা, সাইন্টিফিক্যালি একটা গুড হ্যাবিট করতে হলে মানে কতদিন সময় লাগতে পারে? যে এটা নিয়ে নানান বিতর্ক আছে। কেউ বলতেছে 21 দিন। তা আমি রোজার ক্ষেত্রে দেখছি যে 21 দিন এটা কার্যকর হয়, মানে 28 days, 1 days। আবার কেউ কেউ বলছে 3 months। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট এটা বেরি করে। বাট এই যে ফর্মুলাটা, মানে আস্তে আস্তে দেওয়ার ফর্মুলাটা, এটা সবার জন্য এফেক্টিভ। মানে আপনি ওটার দিকে এখন আপনি কয়দিনে তৈরি করবেন এই টেনশন আপনি নিয়েন না। আপনি আগে ঠিক করেন যে আপনি গুড হ্যাবিট তৈরি করবেন, বাট স্মল স্টেপ, বি কনসিস্টেন্স, তাইলে কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই অভ্যাসটা যখন আপনার আস্তে আস্তে তৈরি হবে, আপনি ধরেন এই ফর্মুলা ফলো করে যখন 5টা গুড হ্যাবিট তৈরি করে ফেলবেন, নেক্সট হ্যাবিটগুলো দেখবেন যে প্রথম হ্যাবিটটা তৈরি করতে যত টাইম লাগছে, পরের হ্যাবিটগুলোতে কম টাইম লাগতেছে। আস্তে আস্তে আপনি স্কিলফুল হয়ে যাবেন, আপনি অনেক কিছু বুঝবেন। আপনার বুঝতে পারছি? Thank you, But sir. কেউ কেউ 21 দিন বলতেছে, কেউ কেউ 3 মাস বলতেছে। বাট আমি রোজার ক্ষেত্রে দেখছি যে 21 দিন পরে আসলে রোজাটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বাট কারো কারো ক্ষেত্রে 90 দিনে লাগতে পারে, কারো 6 মাসও লাগে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। আর কেউ? আচ্ছা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে তাজকিয়ার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, এবং শাহজাহান জিয়াউল ট্রাস্ট এবং আজকে যারা অর্গানাইজার, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পার্টিসিপেন্টদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, মানে আপনারা সফল হতে কে চায় না, সবাই চায়, এটা মনে মনে আমাদের আকুতি থাকে। কিন্তু আমরা কি করি, যে কাজগুলো করতে চাই সেগুলো আমরা করতে পারি না, এটাই হচ্ছে আমাদের ডিফিকাল্টিস। আমরা একটা পদ্ধতি, এটা সায়েন্স বেসড, আমার না এগুলো। তা আপনারা কি করবেন, এখন আপনাদের কি কি জিনিস, কি কি হ্যাবিট তৈরি করলে আমাদের সফল হওয়াটা ইজি হবে, আগে এটা লিস্ট করেন, আস্তে আস্তে শুরু করেন। স্মল, কনসিস্টেন্স, ইজি, স্যাটিসফাইং, এই কনসেপ্টটা আপনি ফলো করেন। আমরা তো আমার সাথে অ্যাড থাকবেন, আশা করি ওনারা যদি হেল্প করে, তাহলে দেখবেন যে আপনারাই দেখবেন যে মিরাকেল রেজাল্ট। এবং 1% এই কনসেপ্টটা দেখছেন তো, ওই যে এই যে ব্রিটেন সাইক্লিং এর, ওরা 95 বছর একটা গোল্ড মেডেল জিতছে, কিন্তু যখন 1% ইমপ্রুভমেন্টে চলে গেছে, ওরা পুরা সেক্টরটা ওদের কন্ট্রোলে চলে গেছে 5-7 বছরের ভিতরে। তো এটা আপনার ক্ষেত্রেও সেম। কম্পাউন্ডিংটা এটা এমন একটা বিষয়, এটা বলছে পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে কি কম্পাউন্ডিং। কিন্তু এটা পজিটিভ হলে ভালো, নেগেটিভের ক্ষেত্রেও সেম। আপনি যখন ব্যাড হ্যাবিট তৈরি করেন, এটা কিন্তু অটোমেটিক যখন চলতে থাকে, এটা আপনাকে আস্তে আস্তে কি পিছনের দিকে টেনে ধরে। তা আপনি এখন যেটা কাজ করবেন, আপনার গুড হ্যাবিট তৈরি করবেন, স্মল বাট কনসিস্টেন্স, 1% ইমপ্রুভমেন্ট টার্গেট রাখেন, ছোট। বাট এটা একসময় আপনাকে কি, আমি একটা বললাম না, দ্য কম্পাউন্ড এফেক্ট, একটা বই আছে, ওখানে বলছে যে কোনো কাজ যদি আপনি 31 মাস করেন, এটা একটা বিরাট ইম্প্যাক্ট, ডিফারেন্ট হয়ে যায়। মানে একটা প্লেন একই জায়গা থেকে উঠছে, বাট 1% ডিফারেন্স, একটা ধরেন 1% ডিফারেন্সে উঠছে না দুইটা প্লেন, 12 ঘন্টা চলার পরে এদের দুইটার মধ্যে দূরত্ব কত জানেন? 3000 কিলোমিটার। ওটার সময় দুইটা প্লেনে উঠছে একই দিকে, বাট 1% কি ছিল, ভেরিয়েশন ছিল। যখন 12 ঘন্টা আকাশে উঠছে, এই প্লেনের সাথে আরেকটা প্লেনের দূরত্ব হচ্ছে কি 3000 কিলোমিটার। ক্লিয়ার? সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটা বলে এখানে প্রোগ্রাম, আমি আয়োজকদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকের আমাদের এই সেশনের সম্মানিত মেন্টর জনাব মীর তরিকুল আলম স্যারের প্রতি, সেশনটিকে প্রাণবন্ত করে রাখার জন্য, এবং আজকে আপনাদের সরব উপস্থিতি এবং প্রাণবন্ত উচ্ছ্বাস বলে দিচ্ছে আসলে আপনারা সেশনটি এনজয় করেছেন। এই পর্যায়ে যে তিনজন হচ্ছে যে প্রথম প্রশ্ন করেছেন, ওনাদেরকে আমরা রিওয়ার্ড দিতে চাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। ওনারা সাহস করে প্রশ্ন করছেন, ওনাদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি তিনজনকে।
চারজন। আমাদের অডিয়েন্সদের অনুরোধ করবো ওনাদের তালি দিয়ে ইয়া করার জন্য। আমাদের প্রশ্নকারীদের মাঝে এ পর্যায়ে পুরস্কার তুলে দিবেন। এ পর্যায়ে প্রশ্নকারীদের মাঝে পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের সেশনের সম্মানিত মেন্টর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মীর তরিকুল আলম স্যার। প্রথম জন কে ছিল যে আপনি? ও, এটা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে এটা, আর আমার পক্ষ থেকে হচ্ছে এটা। সবাইকে তালি দিয়ে ইয়া করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করবেন। এবার আমাদের তৃতীয় প্রশ্নকারের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেন্টর। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের চতুর্থ প্রতিযোগী জনাব ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সম্মানিত মেন্টর জনাব মীর তরিকুল আলম স্যারকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার কৌশিক সাইমন শুভ এবং আমাদের সম্মানিত তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমি স্বেচ্ছাসেবক টিমের সকল সম্মানিত সদস্যদের অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে খাবারটা বিতরণ করে দিন। আচ্ছা, এরই মাধ্যমে হচ্ছে যে আমরা আরেকটা বিষয়, আমাদের সম্মানিত মেন্টর আপনাদের হয়তো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলেছেন। আপনারা যারা আগ্রহী, আপনারা চাইলে নিজেদেরকে কন্টিনিউয়াস ডেভেলপ করার জন্য একটি গ্রুপের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটি গ্রুপ করার জন্য, আপনারা যাতে দৈনিক আপনাদের অ্যাচিভমেন্ট গুলা আপনাদের ট্র্যাক করতে পারেন এবং আমাদের সম্মানিত মেন্টর সেখানে অ্যাডমিন হিসেবে থাকবেন। উনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবেন। আপনারা চেষ্টা করবেন উক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সংযুক্ত থাকার জন্য। আচ্ছা জি, আরেকটা বিষয় এখানে হচ্ছে যে অনেকে নাম্বার দিয়েছেন, এখানে তো অনেক নাম্বার আসলে হোয়াটসঅ্যাপ থাকবে, যে নাম্বারগুলোতে যাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই তারা দয়া করে যাওয়ার সময় একটু জিনিসটা ইয়া করে দিয়ে যাবেন আর কি, যাতে আপনাদের সাথে আমাদের রিচ করতে সুবিধা হয়। জি ধন্যবাদ। এর মাধ্যমে